অনেক দিন ধরেই ব্যোমকেশের সাথে খানিকটা সময় কাটাবো করে সময়ই হচ্ছিল না। আজ বইয়ের দোকানে যাওয়ার আগে ভাবলাম কিছুটা সময় ব্যোমকেশের সাথে কাটানো যেতে পারে। সকাল সকাল ব্যোমকেশের ঘরে যাব ঠিক করেছি, দেখি সত্যান্বেষী বাবু বাড়ির সামনে দিয়ে হাঁটছেন, হয়তো কিছু ভাবছেন বই কি, কারণ পেছনে হাত আর অন্যমনস্ক ভঙ্গিমাই বলছিল কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত তিনি। কাছে গিয়ে বললাম, সুপ্রভাত। সুপ্রভাত। তা অজিত বাবু আজ কি মনে করে? কেন, ব্যোমকেশের কাছে অজিতের আসতে কি সময় দিনক্ষণ লাগে নাকি? না না, তা একদমই নয়। তা বইয়ের ব্যবসা কেমন চলছে? বেশ চলছে। বইয়ের দোকানে সারাক্ষণ সময় কাটাতে গিয়ে বেশ কতগুলো বইও পড়ে ফেলেছি, বুঝলে। বাহ, বেশ তো। তা কি কি বই পড়লে? কি পড়লাম সেটার থেকে বড় বিষয় হচ্ছে নতুন এক লেখিকা, যা গল্প লিখছেন না তা অসাধারণ। তাই নাকি? কি নাম লেখিকার? প্রিয়দর্শিনী মুখার্জি। রহস্য গল্প লেখেন, সত্যি অনবদ্য। প্রিয়দর্শিনী মুখার্জি? কই, আমি তো শুনিনি। তুমি হলে গিয়ে বিখ্যাত মানুষ, এমন অখ্যাত নবাগতা লেখিকাদের কথা কি তোমাদের পর্যন্ত পৌঁছবে? অজিত, তোমার কথায় কিন্তু অন্য গন্ধ পাচ্ছি। বলো, আজ সকাল সকাল আসার কি কারণ? মৃদু হেসে ব্যোমকেশ আমায় বলল, যদিও আমি আন্দাজ করেছি যে ব্যোমকেশ আমার উদ্দেশ্য ঠিকই বুঝতে পারবে। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী কি এইটুকু বলতে পারবে না যে এই অজিত কেন এসেছে সকাল সকাল তার কাছে? কিছুটা আন্দাজ করেছি বই কি। কথাটা বলেই ব্যোমকেশ দীর্ঘশ্বাস ছাড়ে। আমি একটা সিগারেট এগিয়ে দিতেই ব্যোমকেশ একবার নিজের ঘরের দিকে তাকিয়ে পেছন ফিরে সিগারেটটা হাত থেকে নিয়ে নেয়, তারপর দু ঠোঁটের মাঝে রাখে। লাইটার এগিয়ে দিতেই সিগারেট ধরিয়ে একটা সুখ টান দেয়। আমি বললাম, তা কি আন্দাজ করলে? আবার লিখতে চাইছো নতুন কিছু? ব্যোমকেশের কথা শুনে আমার মুখের হাসিটা যে কতটা চওড়া হলো তা নিজে দেখতে না পেলেও অনুমান করতে পারলাম। কিন্তু সমস্যা একটাই। ব্যোমকেশ অন্যদিকে তাকিয়ে বলে। আমি বুঝতে পারি ব্যোমকেশ কি বলতে চাইছে। না না, আমি এবারে সাধু ভাষা নয়, চলতি ভাষাতেই লিখব। একবারে নিজেকে নতুনভাবে তৈরি করেছি, বুঝলে। সত্যি আবার গুরুচণ্ডালী হয়ে যাবে না তো? ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, একবার সুযোগ দাওই না। ব্যোমকেশ দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর বলতে শুরু করে, গত দুদিন আগের খবরের কাগজে একটা খবর দেখেছো অজিত? সে তো দেখেইছি, কিন্তু কোন বিষয়টার কথা বলছো বলো তো? দার্জিলিংয়ের একটি বাংলোয় নাকি কয়েক মাস ধরে ভূতের উপদ্রব শুরু হয়েছে। তা তুমি কি এখন ভূত তাড়াতে যাবে নাকি? কথাটা বলতে গিয়ে আমি হেসে ফেললেও ব্যোমকেশ খুব গভীরভাবে চিন্তিত। শুধু ভূতের উপদ্রব হলে আলাদা বিষয় ছিল, কিন্তু ওই কয়েক মাসে যারাই ওই বাংলোয় গেছে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। আর এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে, জানো। পুলিশ কোনো কুল কিনারা করতে পারছে না। বুঝলাম। তুমি কি তবে সেই রহস্য সন্ধানে যাবে নাকি? এখনো কিছু ভাবিনি, কারণ আমার কাছে এই রহস্য উদ্ঘাটনের কোনো খবর এখনো আসেনি। বেশ তো, চলো না আমরা গিয়ে দেখি সেই রহস্য উদ্ঘাটন করা যায় কিনা। দেখো, আমার চলতি ভাষার পরীক্ষাও না হয় দেওয়া হয়ে যাবে। ব্যোমকেশ আমার কথার কোনো উত্তর দেয় না। হঠাৎই সত্যবতীকে দেখি স্নান সেরে বারান্দায় দাঁড়িয়ে চুল শুকোচ্ছে। আমি উচ্চস্বরে বললাম, মুঠান, এক কাপ চা হবে নাকি? আরে ঠাকুরপো, কেন হবে না? তুমি এসো ভেতরে, আমি এক্ষুনি নিয়ে আসছি। সত্যবতীর কথা শোনা মাত্রই ব্যোমকেশ সিগারেটটা ফেলে দিয়েই সরে দাঁড়ায়। বৌঠান, বলছি যে আমি আর ব্যোমকেশ কয়েকদিনের জন্য দার্জিলিং যাচ্ছি, জরুরি কাজে। চায়ের কাপ হাতে নিয়েই কথাটা বলে ফেলি। আমার কথা শেষ হতে না হতেই সত্যবতী ব্যোমকেশের দিকে তাকিয়ে বলে ওঠে, হোমা, সে কি? তুমি আমায় আগে বলোনি তো? না সত্য, আমাদের তো কোনো। ব্যোমকেশকে হতচকিত হতে দেখে আমিই বললাম, না বৌঠান, আমাদের কিছুই ঠিক ছিল না, তবে খুবই জরুরি কাজ, দুদিনের মধ্যেই চলে আসব। যাবো বললেই হয়।
খোকা শরীরেও কেমন জ্বর জ্বর। কিন্তু বৌঠান, এখানে তো যেতেই হবে। চায় চুমুক দিয়ে একবার সত্যবতীর দিকে আর একবার ব্যোমকেশের দিকে তাকাই। সত্যবতীর বুঝিয়ে আমার কথা ঠিক মনোপুত হলো না। কিছু না বলেই পাশের ঘরে চলে যায় সে। এ কি অজিত, আমি কখন বললাম যে দার্জিলিং যাওয়ার কথা? দিল্লিতে তোমার বৌঠানের মনটা খারাপ করে। ব্যোমকেশও সত্যবতীর ঘরে যায়। ব্যোমকেশ ঘরে ঢুকতেই দেখে সত্যবতী আলমারি থেকে শাল আর গরমের কিছু পোশাক বের করেছে। চোখে মুখে প্রায় এক রাশ অভিমান। ব্যোমকেশ সত্যবতীর পেছনে দাঁড়িয়ে তার কোমর জড়িয়ে ধরে। রাগ করেছ? ব্যোমকেশ সত্যবতীর কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে জিজ্ঞেস করে। সত্যবতীর কোনো উত্তর নেই, নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে। সত্য, তুমি তো জানো যে অভিমান করলে আমার একদম ভালো লাগে না। ছাড়ো আমাকে, অনেক কাজ আছে। কবে যাবে দার্জিলিং? শাল ভাঁজ করতে করতেই বলে সত্যবতী। আমাদের তো যাওয়ার কোনো কথা হয়নি। অজিত বলছিল যে... থাক, অনেক হয়েছে। এবারে এই আদিক্ষেতা বন্ধ করো দেখি। ও, আমি আদিক্ষেতা করছি? কথাটা বলেই ব্যোমকেশ আরো জোরে চেপে ধরে কোমরখানা। কি করছো? লাগছে তো। লাগুক। ব্যোমকেশ সত্যবতীর কাঁধে আলতো চুম্বন করতেই সত্যবতী শিহরিত হয়। ব্যোমকেশ সত্যবতীকে নিজের দিকে ফিরিয়ে তার দুগালে হাত রাখে, একে অপরের দিকে মায়া জড়ানো দৃষ্টি ফেলে। ব্যোমকেশ সত্যবতীর ঠোঁটে আলতো চুম্বন করতেই দুজনের মধ্যে তৈরি হয় এক আবেগঘন প্রেমানুভূতি। আর ঠিক তখনই টেলিফোনটা বেজে ওঠে। আমি রিসিভ করতেই ওপাশ থেকে ভারী কণ্ঠস্বর ভেসে আসে। নমস্কার, আমি অতুল চন্দ্র বর্ধন বলছি, পুলিশ কমিশনার অফ দার্জিলিং। ব্যোমকেশ বক্সিকে পাওয়া যাবে? নমস্কার, আমি অজিত বলছি। আমি ব্যোমকেশকে এক্ষুনি দিচ্ছি। আমি ব্যোমকেশকে ডাকবার আগেই দেখি সে এদিকেই আসছে। ব্যোমকেশ রিসিভার কানে লাগিয়েই বলে, নমস্কার, আমি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি বলছি। তারপর দীর্ঘক্ষণ তাদের দুজনের কথোপকথন চলতে থাকে। শেষে রিসিভার নামিয়ে ব্যোমকেশ আমাকে বলে, অজিত, এবারে তুমি তোমার কাজ শুরু করতে পারো। সে বাংলো রহস্যে সত্যান্বেষণ করতে ডাক পড়েছে। এরপর ব্যোমকেশকে আর সত্যবতীকে বেশি বোঝাতে হয়নি। সত্যবতী কয়েকদিন থেকেই বাইরে কোথাও বেড়াতে যেতে চাইছিল, আর ব্যোমকেশ বিভিন্ন অজুহাতে সেটাকে টালছিল। আচমকাই আমার এমন প্রস্তাবে সত্যবতীর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে তাকে আমাদের সাথে যেতে বললেও রাজি হয় না, কারণ খোকার শরীরটা ঠিক যাচ্ছে না। তবে ব্যোমকেশ কয়েকদিনের মধ্যেই ফিরে এসে সত্যবতীকে নিয়ে বেড়াতে যাবে কথা দিয়েছে। তার পরদিনই বাক্স মেট্রা নিয়ে দার্জিলিং মেলে চেপে সোজা নিউ জলপাইগুড়ি। সকালে দার্জিলিং মেল স্টেশনে থামতেই আমরা লক্ষ্য করি পুলিশ কমিশনার অতুল চন্দ্র বর্ধন আর দুজন কনস্টেবল দাঁড়িয়ে। আমাদের নামতে দেখেই এগিয়ে আসেন তারা। কনস্টেবল দুজন ব্যাগপত্তরগুলো নিয়ে এগিয়ে যান। নমস্কার ব্যোমকেশবাবু। সহাস্যে পুলিশ কমিশনার সম্ভাষণ জানান। নমস্কার অতুলবাবু। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, একদমই নয়। ব্যোমকেশ আমার সাথে পরিচয় করাতেই যাবে, কিন্তু অতুলবাবু নিজেই বলেন, আপনি বোধহয় অজিতবাবু, তাই তো? আগে হ্যাঁ। আমিও বেশ হাসি মুখেই বললাম, চলুন, গাড়িতে যেতে যেতে কথা হবে। আমার এই বিপদে একমাত্র আপনি সহায়। সে কি, পুলিশ কমিশনারের মুখে এমন কথা? ব্যোমকেশ মৃদু হেসে বলে, হ্যাঁ ঠিক তাই। আসলে পরিস্থিতি এমন যে... আমরা দুজনেই জিপ গাড়িতে গিয়ে বসি। গাড়ি ছুটতে থাকে লিম্বুগাঁওয়ের উদ্দেশ্যে। হ্যাঁ অতুলবাবু, এবারে যদি আপনি বিষয়টা বলতেন, পথে যেতে যেতে শোনা হয়ে যেত। ব্যোমকেশ কথাটা বলার পরই অতুলবাবু কিছুটা দীর্ঘশ্বাস ফেলেন। তারপরই বলেন যে, আমার এই দীর্ঘ 5 বছরের কর্মজীবনে এমন সমস্যার সম্মুখীন হব কখনো ভাবতে পারিনি। আর সেই জন্যই আপনাকে জরুরি তলব করা। আপনি একমাত্র পারেন আমাকে এই সমস্যার থেকে বার করে আনতে। এইভাবে বলবেন না অতুলবাবু, আপনারা আছেন বলেই তো আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি। আমার কাজ শুধু সত্যান্বেষণ করা, আর সেটা আমি নিশ্চয়ই চেষ্টা করব। আর আমার বিশ্বাস আপনি পারবেন। লালকুঠি বলে লিম্বুগাঁও একটি অতি পুরনো বাংলো আছে। গত 5 বছর আগে আশ্চর্যজনকভাবে
এই বাংলোর মালিক শ্রী অলোকচন্দ্র সেন নিখোঁজ হয়ে যান এবং কয়েকদিন পর তার মৃতদেহ জঙ্গলে খুঁজে পাওয়া যায়। অনেক তদন্ত করেও কুল কিনারা হয়নি। আর ঠিক 4 বছর তার ছেলে ঠিক একইভাবে নিহার রঞ্জন সেন নিখোঁজ হয়ে যায়, কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়নি। এমনকি বেঁচে আছে কি না সেই বিষয়েও জানা নেই। কেস চলতে চলতে সেগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু গত কয়েক মাস থেকে সেই অতি পুরনো বাংলোয় নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে বলে জানা যায়। বাংলোটি বন্ধ থাকলেও সেটা সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা ভিড় জমাতো, এমনকি সন্ধে পর্যন্ত সেই ভিড় থাকতো। গত কয়েক মাস আগে কয়েকজন পর্যটক সেখানে সন্ধ্যের দিকে যায়। তাদের গাড়ি বাংলোর কিছুটা দূরে একটা গাছের সাথে ধাক্কা খায়। এরপর তারা সকলেই নিখোঁজ। গাড়ির সন্ধান পরে মিললেও সেই গাড়ির যাত্রীদের সন্ধান কিন্তু মেলে না। অনেক দিন পরে দুজনের মৃতদেহ খাদে পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহ দেখে অনুমান করা যায় কোনো কিছু থেকে যেন ভীষণ ভয় পেয়েছে, সেই জন্যই হার্ট ফেল করেছে। সেই দুজনই অবাঙালি ছিলেন। সেই ঘটনার পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়। সেই একই গাছে ধাক্কা লেগে গাড়ির দুর্ঘটনা আর যাত্রী নিখোঁজ। ব্যোমকেশ এতটুকু শোনার পর গম্ভীরভাবে বলেন, এখানে ভূত প্রেতের প্রসঙ্গ আসছে কিভাবে? গাড়ি দুর্ঘটনা হওয়ায় হয়তো খাদে যাত্রীরা পড়ে গেছে, বা জঙ্গলি জন্তু জানোয়ারের আক্রমণও তো হতে পারে। অতুলবাবু বলেন যে, হ্যাঁ, আমরাও তাই অনুমান করেছিলাম, কিন্তু এই অনুমান সম্পূর্ণরূপে ভুল হয়। যখন তৃতীয়বার গাড়িটা দুর্ঘটনা হয়, তার মধ্যে যিনি ড্রাইভার ছিলেন তিনি কোনো রকমে বেঁচে ফেরেন, আর তার জবানবন্দি অনুযায়ী এই খবর চারদিকে চাউর হয়। কী ছিল সেই জবানবন্দি? চলুন আপনি নিজেই না হয় ওর কাছ থেকে আর তার অভিজ্ঞতা শুনবেন। এই বিষয়ে এবারে ওপরের কর্তৃপক্ষ আমার উপর দায়িত্ব দিয়েছেন, যেভাবেই হোক এই রহস্যের উদ্ঘাটন করতেই হবে, আবারও যেন আর কোনো রকম অঘটন না ঘটে। বুঝলাম। ব্যোমকেশ কিছু একটা ভাবছিল। তারপরই দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকে। আমিও খানিকটা এই ভূত, নিখোঁজ এইসব শব্দ থেকে বেরিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকি। গাড়ি এসে থামে একটি কোয়ার্টারের সামনে। দুজন নেপালি ছেলে এসে আমাদের ব্যাগপত্র নিয়ে যায়। অতুলবাবু আমাদের সাথে আমাদের ঘর পর্যন্ত নিয়ে আসেন। দোতলার একদম শেষ ঘরটাই আমাদের জন্য। আপনাদের যত দিন খুশি এখানে থাকতে পারেন, অন্তত রহস্যের উদ্ঘাটন না হওয়া পর্যন্ত। আপনারা বিশ্রাম নিন, আমি ঘণ্টাখানেক পর আসছি। অতুলবাবু আমাদের ঘরের সমস্ত কিছু দেখিয়ে দিয়ে চলে যান। ব্যোমকেশ বাথরুমে ঢুকলে আমি জানলা দিয়ে দূর দূরান্তের সবুজায়ন উপভোগ করতে থাকি। আর ঠিক তখনই খেয়াল করি, যেই দুজন নেপালি ছেলে আমাদের ব্যাগপত্তর ঘরে নিয়ে গেল, তারা আমাদের ঘরের দিকে তাকিয়ে নিজেদের মধ্যেই কিছু বলা বলি করছিল। আমার চোখাচোখি হতেই সেখান থেকে সরে পড়ে। ব্যোমকেশ আর আমি দুজনেই জামাকাপড় পাল্টে সোফায় গা এলিয়ে দিই। এপ্রিল মে মাসে অবশ্য দিনে দার্জিলিংয়ে ঠান্ডা থাকে না, ওই সন্ধে থেকে ভোর পর্যন্তই। তবে গরমও নেই, অন্তত কলকাতার গরম থেকে বাঁচা যায় এই যা রক্ষে। ব্যোমকেশ কিছু একটা ভাবতে ভাবতেই আমার দিকে তাকিয়ে আচমকা প্রশ্ন করে বসে, আচ্ছা অজিত, তুমি ভূতে বিশ্বাস করো? আমি খানিকটা ভেবে নিয়ে বললাম, ভূত যে নেই সেটারও কি স্পষ্ট প্রমাণ আছে? বরং অনেক জায়গায় অদ্ভুত সব কর্মকাণ্ডই তো ভূতের অস্তিত্বের প্রমাণ দেয়। ব্যোমকেশ দীর্ঘশ্বাস ছেড়ে শুধু ওই একটা শব্দই বলে। আমিও মনে মনে ভাবছিলাম, ওই বাংলোতে কি সত্যিই ভূত আছে? ব্যোমকেশকে তাই জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কি মনে হয় ভূত আছে? ভূত থাকলে থাকতেও পারে, তবে আমার মনে হয় না যে বাংলোতে কোনো ভূতের উপদ্রব আছে। তবে সত্যিটাও তো জানি না। ব্যোমকেশের কথা শেষ হতে না হতেই পুলিশ কমিশনার অতুলবাবু উপস্থিত হন। দুঃখিত, আমার আসতে খানিকটা দেরি হয়ে গেল। অতুলবাবু ঘরে ঢুকেই বলেন, না না, সেই কি, আমরাও সবেমাত্র তৈরি হয়ে বসেছি। আমি একগাল হাসি নিয়ে বললাম, ব্যোমকেশবাবু, একজনকে সাথে নিয়ে এসছি।
দেখুন তার মুখ থেকে কিছু শুনে যদি আপনার কোনো সহযোগিতা হয়। কার কথা বলছেন? ডাকুন তাকে। ব্যোমকেশ এবার চিন্তা থেকে বেরিয়ে আসে। রাজু, রাজু, আন্দা রাজা। অতুলবাবুর ডাক শুনে একজন ফর্সা বেঁটে খাটো মাঝবয়সী লোক ভেতরে ঢোকে। পরনে হাঁটু পর্যন্ত একটা প্যান্ট আর ওপরে হাফ শার্ট। লোকটার শরীরের গঠন দেখলেই বোঝা যায় কর্মঠ, একেবারে পেটানো শরীর। অতুলবাবু আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় রাজুর। আপনাদের যে ড্রাইভারের কথা বলেছিলাম, এই সেই ড্রাইভার। ওর নাম রাজু বিস্ত। 4 বছর ধরে গাড়ি চালাচ্ছে, আর ওই সেই দিনের কথা বলতে পারবে। রাজু সকলকেই নমস্কার জানায়। আচ্ছা রাজু, সেদিন রাতে তুমি তো গাড়ি চালিয়ে যাচ্ছিলে। हाँ साहब जी। ঠিক কি হয়েছিল আর কি দেখেছিলে বলো তো পরিষ্কার করে আমাকে। साहब जी, उस दिन हमारे गाड़ी में 4 पैसेंजर थे। 2 जन ছেলে আর 2 जन মেয়ে। তারা গাড়ির মধ্যে বেশ গান করছিল। उन लोगों का एडवेंचर करने का बहुत शौक था, इसीलिए वो लोग लाल कोठ ही जाना चाहते थे। मुझे पता नहीं था कि वो लोग लाल कोठ ही जाएंगे। मैंने उनको मना किया, কিন্তু ওরা শুনছিলই না। তারা নাকি ওই বাংলোতেই যাওয়ার জন্যই এসেছে। আমি অনেক নিষেধ করার পরে ওরা শুনলো না। লালকোঠি যাওয়ার আগে একটা টার্নিং পয়েন্টে কি থেকে যে কি হয়ে গেল বোঝার আগেই গাড়িটা একটা গাছে ধাক্কা লাগে। फिर मुझे कुछ नहीं पता। मुझे बहुत देर तक होश नहीं था। जब होश आया तो देखा चारों पैसेंजर गाड़ी में नहीं थे। मैं बहुत डर गया था और अंधेरा भी था बहुत, लेकिन मैंने गाड़ी से उतर के टॉर्च निकलकर जोर जोर से उन लोगों को पुकारा, लेकिन কিছুই হলো না। তারপর ধীরে ধীরে লাল কোঠির দিকে আমি যেতে থাকলাম। बहुत अंधेरा था, लेकिन मैंने देखा कि अचानक से बंगलों के अंदर रोशनी है। फिर अंधेरा, फिर रोशनी। मुझे बहुत घबराहट हो रहा था। रास्ते पर वो खून की निशान देखकर मैं बंगलों की तरफ गया। मुझे लगा शायद वो लोग बंगलों में रुके हैं, लेकिन मुझे वहां जाते ही अजीब सा महसूस हो रहा था। अचानक से ही कोई जानवर या कुछ और पता नहीं मेरी पीठ पर नोच लिया। बहुत जोर से मैंने चीखा। पीछे मोड़कर देखा तो कुछ नहीं था। मुझे बहुत दर्द हो रहा था। फिर कुछ और कदम चलते ही किसी ने मेरे पैर खींचा और मैं गिर गया। मेरी होठ से खून निकलने लगा। बंगलों के सामने जो टेबल चेयर था ना, वो सब खुद से ही हिलने लगा और टॉर्च गिरने से वो भी टूट गया। फिर देखा कि वो बंगलों के बाहर एक पुराना गाड़ी था, वो भी बिना ड्राइवर से चल रहा है। আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম কি সেখান থেকে দৌড়ে একদম বাড়িতে পৌঁছেছি। 10 दिन तक मेरा जुकाम था। वो बहुत डरावनी जगह है साहब। ব্যোমকেশের কথার উত্তরে রাজু হিন্দি আর বাংলা মিশিয়েই বলতে থাকে। রাজু এতক্ষণ কথাগুলো বলার পর চুপ করে। রীতিমতো সে ঘাম ছিল। ব্যোমকেশ জলের গ্লাস এগিয়ে দেয়। পানি পিজিয়ে। রাজু ঢক ঢক করে জল খেয়ে নেয় এক নিঃশ্বাসে। সবাইকে চুপ থাকতে দেখে আমি নীরবতা ভঙ্গ করি। আচ্ছা, তারপর বাকি 4 জনের আর খোঁজ পাওয়া যায়নি? না অজিতবাবু, সেই 4 জনের আর খোঁজ পাওয়া যায়নি। শুধু এই গাড়িটাই ভগ্ন অবস্থায় পাওয়া গেছে। অতুলবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। বুঝলেন অতুলবাবু, আমাদের একবার যেতে হবে সেখানে। ব্যোমকেশ কিছু একটা ভাবতে ভাবতেই বলে ওঠে, না সাহেব জি, আপনারা যাবেন না। बहुत भयंकर जगह আছে ওই লাল কাঠি। রাজু ভীত সুরে বলে। কিন্তু যেতে তো আমাদের হবেই রাজু, নইলে সত্যের সন্ধান মিলবে না যে। ব্যোমকেশ মৃদু হেসে বলে, আমরা কি তবে এখনই বের হব? আমি জিজ্ঞেস করলাম। সে কি, আপনারা আগে কিছু খেয়ে নিন। আপনাদের খাবার নিশ্চয়ই এখনো আসেনি। আগে আপনারা খেয়ে নিন, ততক্ষণ আমি দেখছি কোন ড্রাইভার পাই কিনা। অতুলবাবু কথাটা বলতে বলতেই উঠে দাঁড়ান। কেন, আপনার গাড়ি তো আছে, সেটাতেই না হয়ে যাওয়া যাবে? আমি বললাম। না অজিতবাবু, ওই বাংলোর দিকের পথ কেউ মারাতে চায় না।
গেলেই মৃত্যু। সেই জন্যই। কিন্তু অতুলবাবু, আমাদের তো যেতেই হবে। আমরা আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিচ্ছি। ব্যোমকেশ বলে ওঠে। ঠিক আছে ব্যোমকেশবাবু, আমি আসছি। অতুলবাবু কথাটা বলে বেরিয়ে যান। আপনারা নিজেদের ধ্যান রাখবেন সাবজি। मैं कल फिर आऊंगा। রাজু ভীত স্বরে আবারও বলে। ব্যোমকেশ কোনো উত্তর দেয় না, শুধু মৃদু হাসে। রাজুও চলে যায়। ব্যোমকেশ এবারে আজকের খবরের কাগজে মুখ ডুবিয়ে জিজ্ঞেস করে, কি অজিত, কিছু বুঝলে? না, এখনই কিছু মাথায় ঢুকছে না ব্যোমকেশ। প্রিয়দর্শিনী মুখার্জির বই পড়েও কিছু মাথায় ঢুকছে না? এর সাথে প্রিয়দর্শিনী মুখার্জির কি সম্পর্ক? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। না, এত রহস্য থ্রিল পড়ছো, বুদ্ধি কবে কাজে লাগাবে? ব্যোমকেশের এই কথার কোনো মাথা মুন্ডুই আমি বুঝছিলাম না। যাই হোক, এরপর আমরা সকালের জলখাবার খেয়ে ব্যোমকেশ, আমি, অতুলবাবু আর একজন হেড কনস্টেবল, এই চারজনেই পুলিশের জিপে রওনা হই। হেড কনস্টেবল শম্ভু সেই ড্রাইভারের আসনে বসেছে। আচ্ছা অতুলবাবু, এই লাল কুঠি দেখতে দিনে কেউ আসেনি? মানে পর্যটকদের কথাই বলছি আর কি। ব্যোমকেশ জিজ্ঞেস করে। হ্যাঁ, এসছে তো। দিনে তো আগে প্রচুর পর্যটক আসতো। একদিন তো দিনের বেলায় ভিড়ের থেকে 2-4 জন ছেলে নিখোঁজ হয়ে যায়। সে কি, ভিড়ের মধ্যে কি করে নিখোঁজ হয়? এটা কিন্তু সত্যি আশ্চর্যের বিষয়। ব্যোমকেশ হতবাক হয়ে যায়। আচ্ছা অতুলবাবু, এখনো পর্যন্ত মোট কতজন নিখোঁজ হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। প্রায় 8 মাসে 8 থেকে 10 জন। হ্যাঁ, 10 জনই হবে। অতুলবাবু বললেন, মানে এতজন নিখোঁজ আর তাদের কোনো হদিশই নেই? এটা তো সাংঘাতিক ব্যাপার। আর মৃতদেহ কজনের পাওয়া গেছে? আমি রীতিমতো অবাক হই। 4 জনের মৃতদেহ পাওয়া যায়, বাকিদের এখনো খোঁজ নেই। অতুলবাবু নিচু স্বরে বলেন। আচ্ছা, শেষ অ্যাক্সিডেন্ট কবে হয়েছিল? ব্যোমকেশ জিজ্ঞেস করে। গত সপ্তাহে। চলুন, দেখতে পাবেন। সেই গাড়িটা এখনো খাদে পড়ে রয়েছে, এখনো তোলা যায়নি। অতুলবাবুর কথা শোনার পর ব্যোমকেশ আরও গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। গাড়ি ছুটতে থাকে। আমার মনেও অনেক প্রশ্ন ঘুরতে থাকে। সত্যিই একটা আশ্চর্যজনক বিষয়, এতগুলো মানুষ গেল কোথায়? গাড়ি ছুটতে থাকে লালকুঠি যাওয়ার উদ্দেশ্যে। পথে অনেক লজ, হোটেল, ছোট বড় দোকান, ঘোড়ার গাড়ি, সমস্ত কিছুই চোখে পড়ে। কত দেশি বিদেশি পর্যটকের ভিড়। ক্যামেরাম্যানরা গলায় ক্যামেরা ঝুলিয়ে চলেছে, কেউ বা দোকানগুলোতে ভিড় জমিয়েছে। ব্যোমকেশবাবু, সামনে একটা দোকানে দারুণ চা বানায়, খাবেন নাকি? অতুলবাবুর কথাটা শোনা মাত্রই আমার বেশ মনোপ্পুত হলো। আমি তো রাজি। শুধু ব্যোমকেশবাবুকেই জিজ্ঞেস করলে হবে? আমিও কিন্তু আছি। আমি কথাটা বলতেই অতুলবাবু বেশ লজ্জিত বোধ করলেন, বুঝতে পারলাম। তিনি বললেন, আরে সত্যিই তো, আমারই ভুল আসলে। চলুন চা খেয়ে নেওয়া যাক, তারপর আর কিছুটা পথ গেলেই লালকুঠির পথ। চা খাওয়ার পর্ব শেষ করেই গাড়িতে উঠে বসে সকলে। ব্যোমকেশকে অন্যমনস্ক লাগছিল খুব। আমি কিছু বলার আগেই ব্যোমকেশ নিজেই বলে ওঠে। অতুলবাবু, সপ্তাহখানেক আগে আপনি বললেন তো শেষ অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, কিন্তু গাড়িতে ঠিক কতজন ছিল এখনো জানা যায়নি। তারা কোথায় ছিল সেটা কি জানা গিয়েছে? না, সেটাও জানা যায়নি। অতুলবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বলেন। সত্যি যত বিষয়টা নিয়ে মাথা ঘামাচ্ছি, ততই কেমন যেন চোরাবালির ভেতরে প্রবেশ করছি। ব্যোমকেশ বলে, অজিতবাবু, ব্যোমকেশবাবু, ওই যে দূরে দেখছেন, ওই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর বাংলো। বাংলোটির নাম হচ্ছে সোনালী কুঠি। ওটার মালিক হচ্ছেন প্রাণধর গোস্বামী। আর তার বিপরীতে এই যে লজটা দেখছেন, ওটা হচ্ছে রাজবাহাদুর ছেত্রী। দার্জিলিং, কাশিং, কালিম্পংয়ে এই দুজনে অনেকগুলো বাংলো আর লজ আছে। বলতে পারেন দুজনেই একই ব্যবসায় প্রতিযোগী আর কি। অতুলবাবু দূরে তাকিয়ে বলেন, এদেরই আধিপত্য তার মানে সর্বত্র। আমি বললাম, হ্যাঁ, এটা ঠিক, এদের মধ্যে ঝামেলাও কম হয়নি। তবে আর তৃতীয় কেউ ব্যবসায় নামতে চাইলে এদের জন্য টিকতে পারে না। অতুলবাবু বলেন, মানে বলতে চাইছেন রাস্তা থেকে একেবারে সরিয়ে দেওয়া? ব্যোমকেশ আচমকাই বলে, না মানে এসব তো জানি না, তবে অতুলবাবু
কথাটা শেষ করতে পারে না। তার আগেই হেড কনস্টেবল শম্ভু বলে ওঠে, এ কি, গাড়ির কি হলো? স্টিয়ারিং একাই ঘুরছে কেন? আশ্চর্য তো, হঠাৎ কি হলো? শম্ভু ভীত স্বরে বলে ওঠে। কি বলছো শম্ভু? কি হলো আচমকা? অতুলবাবুও উত্তেজিত হয়ে ওঠেন। মনে হচ্ছে ব্রেকের কোনো সমস্যা হয়েছে। আপনারা প্লিজ গাড়ি থেকে লাফিয়ে পড়ুন। উচ্চস্বরে শম্ভু বলে। কি বলছো শম্ভু? কি হলো আচমকা? ব্যোমকেশ বাবু, অজিত বাবু, আপনারা পারবেন এভাবে চলন্ত গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়তে? অতুলবাবু ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলে ওঠেন। পারতে তো হবেই, নইলে বেঘরে প্রাণ হারাতে হবে যে। অজিত, সামলে কিন্তু। ব্যোমকেশ গায়ের শালটা ভালো করে জড়িয়ে ধরে, গাড়ির দরজা খুলে লাফিয়ে পড়ার প্রস্তুতি নেয়। অপরদিকে আমিও লাফানোর প্রস্তুতি নিই। তাড়াতাড়ি করুন, সামনে টার্নিং পয়েন্ট, সে অ্যাক্সিডেন্ট জোন। শম্ভু উচ্চস্বরে বলে। ব্যোমকেশ আর আমি দুজনেই লাফিয়ে পড়ি রাস্তার উপর। বিষয়টা সহজ ছিল না, হাতে প্রচণ্ড চোট পাই। ওদিকে ব্যোমকেশ গাড়ি থেকে ছিটকে পড়েই গড়াতে থাকে। কিছুটা দূরে গিয়ে গিয়ে অতুলবাবুও লাফিয়ে পড়েন। তারপরেই গাড়িটা টার্নিং পয়েন্টে গিয়ে সজোরে গাছে ধাক্কা মারে। ব্যোমকেশের দিকে আমি দৌড়ে যাই। ওর হাতটা ছড়ে গেছে, জুতোটাও ছিটকে গেছে। ওদিকে অতুলবাবু নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়েছেন। শম্ভুর গাড়ির দিকে দৌড়ে যান। ব্যোমকেশ, ব্যোমকেশ, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ? আমি নিজের যন্ত্রণা ভুলে গিয়ে ব্যোমকেশকে জিজ্ঞেস করি। আমি ঠিক আছি। শম্ভু ঠিক আছে কিনা, চলো সেদিকটায়। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলে। দুজনেই পায়েও চোট পাই, তবুও কিছুটা দূর খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে যাই। গিয়ে দেখি অতুলবাবু শম্ভুর হাত ধরে টেনে তুলছেন। গাড়িটা একটা পাথরের সাথে লেগে ঝুলছে। শম্ভু আগেই লাফিয়ে পড়েছিল, কিন্তু গড়াতে গড়াতে নিচে পড়ে যায়। কোনো রকমে উঠে আসে ওপরে। চারজনেই রাস্তার উপর বসে হাঁপাতে থাকি। এমন ঘটনা তো আগে কখনো হয়নি। আজ হঠাৎ এমন করে গাড়িটার ব্রেক ফেল কেন হলো বুঝতে পারছি না। শম্ভু বলে ওঠে। ওর কপাল থেকেও রক্ত ঝরছিল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে গাছটার দিকে এগিয়ে যায়। এই সেই পাইন গাছ, যেটার গায়ে ধাক্কা লেগে বারবার অ্যাক্সিডেন্ট। অতুলবাবু বলেন। ব্যোমকেশ পাইন গাছটার দিকে এগিয়ে গিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎই তার মনে হয় পাহাড়ের উপর থেকে কেউ তাদের দেখছে। সে পেছন ফিরে তাকায়, কিন্তু কোনো কিছুই নজরে আসে না। কি হলো ব্যোমকেশ, কিছু বুঝলে? আমি জিজ্ঞেস করে উঠি। বিষয়টা আরো জটিল হতে যাচ্ছে। চলো বাংলো যাওয়া যাক, দেখি আজ দিনেও ভূতের উপদ্রব দেখা দেয় কিনা। ব্যোমকেশ কথা বলেই হাঁটতে থাকে। আমরা চারজনে হাঁটতে থাকি। লক্ষ্য করি বাংলোর সামনেটা বিশাল খোলা জায়গা। বোঝাই যায় ফল ফুলের বাগান এটা, কিন্তু অযত্নে আগাছায় ভরে গেছে। বাংলোর সামনে একটা বিরাট পরীর মূর্তি রয়েছে। ব্রিটিশদের সময় কতই না ব্রিটিশের আনাগোনা ছিল এই কোয়ার্টারে। একদিকে ঘোড়ার গাড়ি আর একদিকে বিভিন্ন ধরনের গাড়ি রাখার জায়গা। বাংলোর কাছাকাছি একটা জায়গায় একটা পুরনো জিপ গাড়ি অচল অবস্থায় রয়েছে, যেমনটা রাজু সকালে বলেছিল। আবার কিছু বেতের চেয়ার টেবিলও অর্ধভগ্ন অবস্থায় পড়ে রয়েছে সামনের দিকে। আমরা বাংলোটার বাইরে থেকে চারিদিকটা ঘুরে দেখতে থাকি। ব্যোমকেশ সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা দূর গিয়ে মাটিতে বসে সে যেন কি দেখতে থাকে, তা দূর থেকে ঠাউর করতে পারি না। চেয়ার টেবিলগুলোর দিকে এগিয়ে যায় ব্যোমকেশ। শম্ভুর কপালে ততক্ষণে অতুলবাবু রুমাল বেঁধে দিয়েছেন। ব্যোমকেশকে লক্ষ্য করলাম, আচমকা সে দৌড়ে কোথায় যেন গেল। আমিও দৌড় লাগালাম ব্যোমকেশের বিপদ হতে পারে ভেবে। দেখি না ব্যোমকেশ বসে হাঁপাচ্ছে। কি হলো? তুমি অমন দৌড়লে যে? হ্যাঁ? হাঁপাতে হাঁপাতে আমি জিজ্ঞেস করি। না, কিছু না, আমার মনে হলো কেউ আমাদের দেখছে। ব্যোমকেশ দম ফেলে বলে, কি? কে দেখবে? ভূত নাকি? কি জানি, হতেও পারে। ব্যোমকেশ মৃদু হেসে উঠে দাঁড়ায়। অতুলবাবু, এই বাংলোর ভেতরে ঢোকার কোনো উপায় নেই?
হ্যাঁ, একটা নকল চাবি তো ছিল, তবে সেটা থানায় হবে, কাল দিতে পারবো। অতুলবাবু বলেন, তুমি কি ভেতরে ঢুকতে চাইছো? আমি জিজ্ঞেস করলাম। ঢুকতে তো হবেই, কিন্তু আজ আর নয়। শম্ভু, তোমার তো অঝোর ধারায় রক্ত পড়ছে, আমরা কিভাবে ফিরবো তবে? সেটাই তো আমি ভাবছি। এভাবে রক্ত ঝরতে থাকলে তো শম্ভুর অনেক ক্ষতি হয়ে যাবে। অতুলবাবু শুকনো গলায় বলেন। ব্যোমকেশ কি একটা ভাবতেই পাশের জঙ্গলের দিকে ছোটে। চারিদিকে খোঁজাখুঁজির পর এক ধরনের লতার পাতা হাতে ডলে সেটা শম্ভুর কপালে বসিয়ে দিয়ে রুমাল বেঁধে দেন। অতুলবাবু, আমাদের বেরোতে হবে এক্ষুনি, দুপুর গড়িয়ে গেছে। ব্যোমকেশ বলে, আমাদের অনেকটা পথই হাঁটতে হবে মুকেশবাবু, কারণ এই দিকটায় কোনো কিছুই পাবো না। অতুলবাবু বলেন, হাঁটা ছাড়া যখন উপায় নেই তখন তো হাঁটতেই হবে। সত্যি আমাদের ওপর দিয়ে এত বড় ঝড় যাবে সেটা আগে বুঝিনি। কোনো রকমে সেখানকার রাস্তা পেরিয়ে হাঁটতে থাকি। এরপর একটা ঘোড়ার গাড়ি নিয়ে কোয়ার্টারে পৌঁছাই। কোয়ার্টারে পৌঁছে আগে ফার্স্ট এড করে নিই। ব্যোমকেশের হাতে বেশ অনেকটা জায়গা ছড়ে যায়। বিকেলে বাইরে যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু হাতে পায়ের চোট নিয়ে আর যেতে ইচ্ছে হলো না। ব্যোমকেশ আর আমি শুধু কোয়ার্টারের বাইরেটাই একবার ভালো করে পায়চারি করে দেখছিলাম। শীত করছিল খুব। শালটা ভালো করে জড়িয়ে নি গায়ে। সামনের খোলা জায়গাটায় নেপালি ছেলেগুলো আগুন ধরিয়ে তাদের ভাষায় গান করছিল, শুনতেও বেশ লাগছে। ব্যোমকেশ দেখলাম অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে। কি হয়েছে বলো তো তোমার? সারাক্ষণ অন্যমনস্ক। আমি জিজ্ঞেস করতেই ব্যোমকেশ বাস্তবে ফেরে। না, ভাবছি গাড়িটার ব্রেক কিভাবে খারাপ হলো, আর যাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সবার সাথেই ঘটনার পুনরাবৃত্তি হয় বা কিভাবে। সিগারেটের ধোঁয়া ছেড়ে ব্যোমকেশ বলে, সেটা আমিও ভাবছি। আর সেই বাংলোতে ভূতের উপদ্রব আছে বলে তো কিছু মনে হলো না। সেটা বুঝতে হলে রাতে যেতে হবে, কিন্তু আজ আর যাব না, কাল রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যোমকেশ কথাটা বলেই আবারও ধোঁয়া ছাড়ে। ঘরে ফিরে নৈশ ভোজ শেষ করে আমি প্রিয়দর্শিনী মুখার্জির নতুন উপন্যাসটা নিয়ে বসি। খেয়াল করি যে ব্যোমকেশ তখনও ঘুমোয়নি। কিছু একটা তো মনের ভেতরে চলছে। বইটা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুম ভাঙে ব্যোমকেশের ডাকে। অজিত, অজিত ওঠো, আর দেখো কাগজে কি বেরিয়েছে। চোখ ডলতে ডলতে খবরের কাগজে চোখ ফেলতেই দেখি যে বড় বড় হরফে লেখা, বাংলো রহস্য উদ্ঘাটনে নেমে সত্যান্বেষী ব্যোমকেশ গুরুতর আহত। খবরটা পড়েই চমকে উঠলাম। সে কি, এমন খবর ছাপলে তো শত্রু সাবধান হয়ে যাবে। আমার কথা শুনে ব্যোমকেশ বিচলিত হয় না, বরং বলে ওঠে, সাবধান হতে গিয়ে আরো অনেক ভুল করবে অজিত। আমি সে নিয়ে ভাবছি না, ভাবছি এত তাড়াতাড়ি সাংবাদিক পর্যন্ত খবর পৌঁছালো কিভাবে। হ্যাঁ, সেটাও ভাববার বিষয়। আচ্ছা, শম্ভু কেমন আছে? টেলিফোন করেছিলাম থানায়, কেউ ধরেনি। ব্যোমকেশ বলে, নেপালি একটি ছেলে সকালের খাবার দিয়ে যায়। আমি বাথরুমে ঢুকে পড়ি তাড়াতাড়ি। হাতে পায়ের ব্যথাটাও কমেনি এখনো। সকালের খাবার শেষ করে থানাতে ফোন করতে যায় ব্যোমকেশ। তখনই টেলিফোনটা বেজে ওঠে। হ্যালো, হ্যালো, অতুলবাবু কি? ও সে কি? আসতে পারবেন না? ঠিক আছে, আমরা দুজনে চলে যাব। হ্যাঁ, প্রয়োজনে আমি আপনাকে টেলিফোন করব। ঠিক আছে, রাখছি তাহলে। ব্যোমকেশ ফোনটা রাখতেই আমার দিকে তাকিয়ে বলে, অতুলবাবু এখন আসতে পারবেন না, আসলেও সন্ধ্যায়। শম্ভুর অবস্থা খুব একটা ভালো নেই, আমাদের সাবধানে থাকতে বললেন। তবে আমরা এখন কি করব? আমিও বোকার মতন প্রশ্ন করে বসি। আর ঠিক তখনই ঘরের বাইরে একজন ব্যক্তি বলে ওঠেন, ভেতরে আসতে পারি? আমি আর ব্যোমকেশ সেই ব্যক্তিকে দেখে কিছুটা অবাক হয়ে যাই। ব্যক্তিটির বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে। মাথার চুল ওই হাতে গোনা কয়েকটা।
পরনে ধুতি পাঞ্জাবি, গলায় মোটা সোনার চেন, দুহাতে সোনার আংটি, চোখে সোনার ফ্রেমের চশমা, পায়ে কোলাপুরি জুতো। আসুন আসুন না। ব্যোমকেশ বলে ওঠে। ব্যক্তিটি ঘরে ঢুকে সোফায় বসেই নিজের মাথার ঘাম মুছতে থাকেন। যেভাবে তিনি ঘামছিলেন তেমন আবহাওয়া অবশ্য ছিল না। আমি আর ব্যোমকেশ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করি। নমস্কার, আপনি ব্যোমকেশ বক্সী তো? হাত জোর করে সেই ব্যক্তি বলেন, হ্যাঁ, আমি ব্যোমকেশ বক্সী। আর আপনি অজিত বন্দ্যোপাধ্যায়? আগে হ্যাঁ, আমি সহাস্যে বলি। আর আপনি প্রাণধর গোস্বামী। ব্যোমকেশ আচমকা কথাটা বলাতে সেই ব্যক্তি হতবাক হয়ে যায়, সাথে আমিও। হ্যাঁ, না মানে আপনি কিভাবে? সেটা যেভাবে হোক অনুমান করেছি, কিন্তু অনুমান ঠিক না ভুল? ব্যোমকেশ মৃদু হেসে বলে, একদম ঠিক বলেছেন ব্যোমকেশ বাবু। এখন মনে হচ্ছে আমি ঠিক মানুষের কাছেই এসেছি। হ্যাঁ, আমি প্রাণধর গোস্বামী। আমি আপনার কাছে একটা বড় সমস্যা নিয়ে এসেছি, আর আমি জানি আপনি আমাকে এর থেকে উদ্ধার করতে পারবেন। কিন্তু আমরা এখানে আছি আপনি কি করে জানলেন? আমি জিজ্ঞেস করলাম। আজকের খবরের কাগজ থেকে, তাই আর দেরি না করে খোঁজ খবর নিয়ে চলে এলাম এখানে। ঠিক আছে, বলুন কি সমস্যায় পড়েছেন আপনি? ব্যোমকেশ বলে, আপনি যখন আমার নাম জানেন তখন আমার সম্বন্ধে নিশ্চয়ই কিছু তো জানেন। প্রাণধর বাবু বলেন, হ্যাঁ, আমি পুলিশ কমিশনার অতুলবাবুর কাছ থেকে কিছুটা শুনেছি, তবে বিশেষ কিছু জানি না। ব্যোমকেশ বলে, আমি আসল কথাটাই বলছি। তবে আমার নাম প্রাণধর গোস্বামী, বাড়ি জলপাইগুড়িতে। তবে ব্যবসার কারণে আমি দার্জিলিংয়ে আছি দীর্ঘ 10 বছর ধরে। আমার একমাত্র ভাইপো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। গত 1 সপ্তাহ আগে তার আসার কথা ছিল আমার সোনালী কুঠি বাংলোতে। সে স্টেশনে নেমে আমাকে টেলিফোন করেছিল, বলেছিল কিছুক্ষণ পর আমার পাঠানো গাড়িতে উঠবে, কিন্তু তারপর আর কোনো খোঁজ নেই। মানে খোঁজ নেই মানে কি? আপনি পুলিশে জানাননি? ব্যোমকেশ উত্তেজিত হয়ে বলে ওঠে, না মানে পুলিশে জানাইনি আসলে। প্রাণধর বাবু ইতস্তত বোধ করেন। সে কি কথা? আর আপনার পাঠানো গাড়ি, নিশ্চয়ই তাতে ড্রাইভার ছিল, তার কি হলো? ব্যোমকেশ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে ওঠে, আসলে ড্রাইভার আর আমার ভাইপো কারো খবরই জানি না। তবে সপ্তাহখানেক আগেই আমি খবরের কাগজে পড়েছি যে আমার ওই গাড়িটা খাদে পড়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরপরেও আপনি চুপ করে আছেন? থানায় গিয়ে জানাননি দেখে আমি আশ্চর্য হচ্ছি। ব্যোমকেশের গলার স্বর রীতিমতো জোরে শোনায়। কি হতো জানালে বলুন তো? এর আগে এতজন নিখোঁজ হয়েছে, তাদের কোনো হদিশ মিলেছে? তাই আমি আর পুলিশকে জানাতে চাইনি, নিজে চেষ্টা করে গিয়েছি। তা আপনি কিভাবে চেষ্টা করেছেন? আমি লোক লাগিয়েছিলাম যদি তাদের হদিশ মেলে, কিন্তু পাওয়া যায়নি। আমি পুলিশের উপর ভরসা করতে পারিনি, কিন্তু আজ যখন খবরের কাগজে আপনার নাম দেখলাম তখন ছুটে চলে এলাম। দয়া করে আমার ভাইপোর নিখোঁজ হওয়ার বিষয়টা উদ্ধার করুন। আপনার ভাইপোর নাম কি? ব্যোমকেশ জিজ্ঞাসা করে, অবনীল গোস্বামী, আমার একমাত্র ভাইপো। দাদা গত 2 বছর আগে মারা গেছেন, আর বৌদি তো তারও আগে। দাদা পরে দ্বিতীয় বিয়ে করেন, তবে আমার উপরই অবনীর দায় দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি বোধহয় দাদাকে দেওয়া কথাটা রাখতে পারলাম না। কথাগুলো বলতে বলতেই প্রাণধরবাবু ডুকরে কেঁদে ওঠেন। শান্ত হন আপনি। তবে আমার মনে হয় পুলিশকে না জানিয়ে আপনি ঠিক করেননি। আপনি আজই থানায় রিপোর্ট করুন। আর আপনার ভাইপো কি একাই আসছিল দার্জিলিং, নাকি সাথে আর কেউ ছিল? আমাকে তো টেলিফোনে নিজের কথাই বলেছিল, আর কেউ ছিল বলে তো জানাইনি। প্রাণধরবাবু বলেন, আচ্ছা, আপনার সাথে আপনার ভাইপোর সম্পর্ক কেমন ছিল? ব্যোমকেশ একের পর এক প্রশ্ন করতে থাকে। নিজের ছেলের মতনই ছিল সে আমার। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার স্ত্রী, আমার এক মেয়ে, আমার বোন আর কয়েকজন পরিচারক। এটা তো একটা দুর্ঘটনা, হতে পারে কোনো জঙ্গলি জানোয়ার। না না, এটা দুর্ঘটনা নয়। আমার মনে হয় এটা খুন। কেউ চক্রান্ত করে অবনীকে মেরে ফেলার চেষ্টা করেছে। কেন? আপনার কি কাউকে সন্দেহ মনে হয়? আপনার ভাইপোকে খুন করবার বা কারণ কি হতে পারে? আছে, কারণটা আছে। কারণটা হলো সম্পত্তি।
বিরাট সম্পত্তির মালিকানা। বিষয়টা ঠিক পরিষ্কার হলো না প্রাণধরবাবু। প্রাণধরবাবু বলতে শুরু করেন। আমার একমাত্র দাদা স্বর্গীয় শ্রী হরিমোহন গোস্বামী তার সমস্ত সম্পত্তির মালিকানা তার একমাত্র উত্তরাধিকারী অবনীর নামে উইল করে গেছেন। অবনীর অবর্তমানে তার সম্পত্তির মালিকানা একমাত্র পাবে আমার দাদার দ্বিতীয় স্ত্রী নীলমণি দেবী। আর তাই আমার মনে হয় অবনী দার্জিলিং আসার পথে তার দুর্ঘটনার মৃত্যুর পিছনে নীলমণি জড়িত। কিন্তু প্রাণধরবাবু, অবনী যে মারা গেছে তার প্রমাণ কিন্তু এখনো মেলেনি। ব্যোমকেশ বলে। হ্যাঁ, কিন্তু অত উঁচু থেকে গাড়ি পড়লে কেউ বেঁচে থাকার কথা নয়। প্রাণধরবাবু বলেন। আচ্ছা, এটা তো সেই ভৌতিক কাণ্ড হতে পারে। খুনই কেন মনে হচ্ছে আপনার? যদি লালকুঠি যাওয়ার পথে সেই টার্নিং পয়েন্টে দুর্ঘটনা হতো তবে বোঝা যেত, কিন্তু আমার গাড়িটা তো তার আগেই খাদে পড়ে যায়। মানে এতদিন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে আপনার অবনীর অ্যাক্সিডেন্ট হয়নি? না, সেই জায়গার অনেক আগেই অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রাণধরবাবুর কথায় আমি আর ব্যোমকেশ কম অবাক হই না। বুঝতে পারছি যে গভীরতা বাড়ছে। ঠিক আছে, তবে আপনার পরিবারের লোকজন আর এই নীলমণি দেবীর সাথেও তো সাক্ষাৎ করতে হবে। ব্যোমকেশ উঠে দাঁড়ায়। ঠিক আছে, সে যাবেন নিশ্চয়ই। এই নিন আমার ঠিকানা, আজ তবে আসি। প্রাণধরবাবু ব্যোমকেশের দিকে নিজের একটি ঠিকানা লেখা ছোট টিকিটের মতন কাগজ এগিয়ে দিয়ে বলেন, ঠিক আছে, আসুন, আমরা বিকেলের দিকে যাব। আচ্ছা, বেশ। কথাটা বলেই প্রাণধরবাবু বেরোতে যাবেন, তখনই তিনি থমকে দাঁড়িয়ে বলেন, আচ্ছা ব্যোমকেশবাবু, আমি যে প্রাণধর গোস্বামী সেটা আপনি বুঝলেন কিভাবে, সেইটা জানতে চাই। এমন কিছু নয়, বাইরে আপনার দামি গাড়িটা এই ঘরের জানলা দিয়েই দেখা যাচ্ছে। তারপর আপনার অলংকার, বেশভূষা আর আপনার হাতের রুমাল যেটা সোনালি কুঠি লেখা, তা থেকেই নিশ্চিত অনুমান করা যায় যে আপনি প্রাণধরবাবু। কারণ এই এলাকায় আপনি ছাড়া আরও একজন প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, কিন্তু তিনি বাঙালি নন, তাই আর বুঝতে বাকি থাকে না। ব্যোমকেশ মৃদু হেসে বলে, সত্যি আপনার বুদ্ধির তুলনা নেই। সহাস্যে প্রাণধরবাবু বলেন। তিনি বেরিয়ে যেতেই ব্যোমকেশ গা এলিয়ে দেয় সোফায়। আমি বললাম যে, তাহলে কি ভূত বাংলোর রহস্য ছেড়ে আমরা এখন এই অবনীল গোস্বামীর নিখোঁজ হওয়ার রহস্য উদ্ঘাটন করব? কোনোটাই ছাড়া হবে না অজিত। আমার কেন জানি না মনে হচ্ছে যে দুটো ঘটনার সাথে কোনো না কোনো মিল অবশ্যই আছে। কিন্তু ব্যোমকেশ, মিলটা ঠিক কিভাবে হচ্ছে? এখনো যোগসূত্র পাইনি, তবে ঠিক পেয়ে যাব। চলো বেরোনো যাক, আশেপাশে পরিবেশটাও দেখে আসি। চলো তবে। আমরা দুজনে ঘোড়ার গাড়ি চেপে বেরিয়ে পড়ি। পথে যেতে যেতেই ব্যোমকেশ হঠাৎ একটা বাচ্চা ছেলের দিকে নির্দেশ করে। এই ছেলেটাকে চিনতে পারছো অজিত? আমি অনেক ভালোভাবে চেনার চেষ্টা করলাম। বাচ্চা ছেলেটার বয়স 9 কি 10 হবে। বেশ বাঁদর খেলা দেখাচ্ছে, সারা শরীরে ময়লা পোশাক। না ব্যোমকেশ, মনে পড়ছে না। এই ছেলেটি কিন্তু গতকাল আমাদের লালকুঠি যাওয়ার আগে একটি চায়ের দোকানের সামনে বসে বাঁদর খেলা দেখাচ্ছিল। ও হ্যাঁ, ঠিক বলেছ, আমাদের গাড়ির পাশেই একদম দাঁড়িয়েছিল। আমি বললাম, ঠিক তাই। এই ছেলেটির বয়স কম হলেও খুব পরিশ্রমী, তার চেহারা দেখে অনুমান করা যায়। তা তুমি কি ওর মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পেয়েছো নাকি? না, এখনো কিছু ঠিক নেই। ঘোড়ার গাড়ি গিয়ে থামে প্রাণধর বাবুর বাড়ির সামনে। ঠিক বাড়ি তো নয়, যেন একটা বাংলো। সামনে অনেকটা জায়গা জুড়ে বাগান রয়েছে, গাড়ি দুটো পাশেই রাখা। আমাদের দেখে প্রাণধর বাবু হাত জোর করে এগিয়ে আসেন। আসুন আসুন। প্রাণধর বাবু আপ্যায়ন করে নিয়ে গিয়ে সকলের সাথে পরিচয় করিয়ে দেন। প্রথমেই প্রাণধর বাবু তার স্ত্রী সুবর্ণা দেবীর সাথে পরিচয় করিয়ে দেন। তারপর তার একমাত্র বিধবা বোন শিখা দেবীর সাথে, মেয়ে তিথির সাথে আলাপ করিয়ে দেন। আমার একমাত্র মেয়ে তিথি ম্যাট্রিক পাশ করেছে সদ্য, এখন বাড়িতেই গান বাজনা নিয়ে থাকে। তিথির মাথায় হাত বুলিয়ে প্রাণধর বাবু বলেন। এরপর ব্যোমকেশ ঘরের চারিদিকটা দেখতে থাকে। হঠাৎই শিখা দেবীর ঘরের দিকে তাকিয়ে ব্যোমকেশ বলে, আপনার ঘরের দেওয়াল ঘড়িটা তো বেশ সুন্দর, মনে হচ্ছে বিদেশি। ব্যোমকেশের কথা শুনে শিখা হতচকিত হয়ে যায়। হ্যাঁ, না মানে একজন উপহার দিয়েছে আমায়। ব্যোমকেশ আর কিছু না বলে চারিদিকটা একবার দেখতে থাকে। তিথির ঘরটাও লক্ষ্য করে ব্যোমকেশ।
আচ্ছা ব্যোমকেশ বাবু, অবনী ছাড়াও বাকি কারোর কোনো খবর পাওয়া যায়নি না? তিথি আচমকাই বলে ওঠে। না, এখনো নয়। বাকি কারো মানে? না মানে আসলে যারা আগেই নিখোঁজ হয়েছে। ইতস্তত বোধ করে তিথি। ব্যোমকেশ তিথির দিকে তাকিয়ে বলে, না, এখনো নয়। ব্যোমকেশ খুব অদ্ভুতভাবেই তিথিকে দেখছিল, কিন্তু কেন সেটা হয়তো সময়ই বলবে। এরপর ব্যোমকেশ আর আমি নীলমণি দেবীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। নীলমণি দেবীর বাড়ির দরজায় কড়া নাড়তেই একজন মধ্যবয়স্ক পরিচারক বেরিয়ে আসেন। আপনারা কারা? নীলমণি দেবীকে গিয়ে বলুন যে ব্যোমকেশ বক্সী দেখা করতে চান। ব্যোমকেশ বলে, আপনারা এইখানেই অপেক্ষা করুন ততক্ষণ। বারান্দায় বেতের চেয়ারের দিকে উদ্দেশ্য করে বলে সেই পরিচারক। কিন্তু আমার বসার ইচ্ছে ছিল না, আর ব্যোমকেশ তো রীতিমতো পর্যবেক্ষণ শুরু করে দিয়েছিল সেই বাড়ির আশপাশটা। খুব একটা বড় বাড়ি নয়, সাধারণ মধ্যবিত্ত পরিবারের যেমনটা হয় ঠিক তেমনই তার বাড়ি। আচ্ছা ব্যোমকেশ, এই আনুমানিক ২০-২৫ জন গেল কোথায়? মানে সবাই কি সত্যিই মারা গেছে, নাকি অন্য কোথাও তাদের সরিয়ে ফেলা হয়েছে? আমি ব্যোমকেশকে অনেকক্ষণ থেকে বলবো বলবো করে জিজ্ঞেস করে ফেলি। ঠিক জায়গাটাই ধরেছ অজিত। এতগুলো মানুষ নিখোঁজ হলো কিভাবে, আর তাদের আদেও হলোটা কি? প্রশ্নটা আমারও সেখানে। ব্যোমকেশ কথা বলতে বলতেই ভেতর থেকে ডাক পড়ে। আমরা দুজনেই ভেতরে ঢুকতেই দেখি ঘরটা বেশ বিভিন্ন আসবাব, মূর্তি ও দেয়ালে বিভিন্ন রকম ছবি দিয়ে সাজানো। শৌখিন মানুষ হলে যেমনটা হয় আর কি। নীলমণি দেবী হাত জোর করে বলেন, ব্যোমকেশ আর আমি নিজেদের পরিচয় দিই। এক কথায় নীলমণি দেবী কোনো বিদেশিনীর থেকে কম নন। যেমনই ফর্সা গায়ের রং, তেমনই সৌন্দর্য। মাথার চুল কাঁধ পর্যন্ত বিনুনি করা, পরনে হালকা শাড়ি, যেন এক মোহময়ী নারী। সহাস্যে নীলমণি দেবী বলেন, সত্যি কি অবাক করার বিষয়? আপনার পরিবারের একজন নিখোঁজ, আর সেখানে ব্যোমকেশের আসাটা খুব আশ্চর্যের কি? ব্যোমকেশ বলে, আমার পরিবারের কেউ নিখোঁজ হয়েছে? কে নিখোঁজ হয়েছে? নীলমণি অবাক হয়ে জিজ্ঞেস করে। তার এমন অভিব্যক্তি দেখে আমরা দুজনেই অবাক হয়ে যাই। আপনি জানেন না কে নিখোঁজ? না, কি হয়েছে? কে নিখোঁজ? আপনার ছেলে, অর্থাৎ হরিমোহন বাবুর ছেলে অবলীন কোথায়? অবনীল? সে তো কলকাতায়, তার কি হয়েছে? এবার তো আমি হতবাক হচ্ছি মিসেস নীলমণি দেবী। গত সপ্তাহখানেক আগে অবনী দার্জিলিং এ আসছিল, কিন্তু পথেই তার গাড়ি দুর্ঘটনা হয় এবং তারপর আর তার কোনো খোঁজ মেলেনি। সে কি এত বড় ঘটনা, অথচ আমি কিছু জানি না? অবনীল নিখোঁজ, এটা আমি ভাবতেই পারছি না। নীলমণি দেবী কান্নায় ভেঙে পড়েন। ব্যোমকেশ আর আমি রীতিমতো অবাক হয়ে যাই। কিন্তু নীলমণি দেবী, আমাদের তো বলা হয়েছে যে অবনী নিখোঁজ হওয়ার পেছনে আপনিই দায়ী। মানে আমি কেন অবনীলের ক্ষতি করব? আপনি হয়তো জানেন না যে উইলে আমার নয়। অবনীলের সমস্ত সম্পত্তি অবনীলের পরিবর্তে প্রাণধর বাবুর অধিকার রয়েছে, সেটাই উল্লেখ রয়েছে। নীলমণি দেবীর কথা শুনে রীতিমতন চমক লাগে আমাদের দুজনেরই। আরও কিছুটা সময় কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে দুজনেই। আচ্ছা, নীলমণি দেবী কি সত্যিই জানেন না অবনীলের নিখোঁজ হওয়ার ঘটনা? আমি জিজ্ঞেস করলাম। সে তো আমারও আশ্চর্য লাগছে। তাহলে উইলে কি লেখা আছে, আর সেই উইলই বা কোথায়? বুঝলে অজিত, সমস্ত বিষয়টা কেমন যেন গোলমেলে হয়ে গেছে। ব্যোমকেশ কথাটা বলে ওঠে। আমিও কোনো কিছু ঠাউর করতে পারছি না। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? সেই ভূত বাংলোয়। আজকে রাতে যদি আমাদের ভূত দেখার সৌভাগ্য হয়। ব্যোমকেশ বলে। কিন্তু ব্যোমকেশ, আজ কিন্তু সাবধান। গতকালের মতন যদি আবারও কিছু হয়। সেই জন্যই আজ ঘোড়ার গাড়িতে যাচ্ছি। লালকোঠের পথে যেতেই দেখি অতুলবাবু আরও কয়েকজন পুলিশকে নিয়ে জিপে করে এগিয়ে আসছেন। অতুলবাবু আমাদের কাছে এসে গাড়ি থামান। ব্যোমকেশবাবু, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। ঠিক আছে, আপনি আমাদের এই গাড়িতে চলে আসুন।
অতুলবাবু জিপ থেকে নেমে এসে আমাদের সাথে বসেন। তিনি বলতে শুরু করেন। সবটা শোনার পর ব্যোমকেশ বলে যে, তার মানে অবনীলের সাথে আরো 3 জন মেসে থাকত। অবনীলের যেদিন দার্জিলিং আসার কথা সেদিন তারাও মেস ছাড়ে। তাহলে কি বাকিরা সেদিন অবনীলের সাথেই ছিল? ব্যোমকেশ বলে, সেটাই তো ভাববার বিষয় ব্যোমকেশ বাবু। সেই মেসের দারোয়ান বর্দিনাথের কথা অনুযায়ী 4 জন বন্ধু নাকি দার্জিলিংয়ে আসার কথা, সেটাই সে শুনেছে। আর বাকিদের বাড়ি থেকে ফোন এলে সেটাই ও বলেছে। থানাতে আজই ফোন এসেছে, অবনীর সাথে 3 জনই নিখোঁজ। অতুলবাবু বলেন, আর একটা কি বলে যে প্রতিটি গাড়ি ব্রেক ফেল হয়ে খাদে পড়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের পুলিশ ভ্যানে শুধু গতকালকেই হয়েছে। আচ্ছা, আপনি ওই অবনীর বন্ধু কি কি নাম বললেন যেন? ব্যোমকেশ বলে, অবনীল ঘোষাল, অবনীল গোস্বামী, দেবাশিস দেবরায়, সুভাষচন্দ্র বণিক এবং মৈনাক সান্যাল। এরা 4 জন বন্ধু। এই 4 জনই কলকাতার বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তারা 4 জনই বিশ্ববিদ্যালয়ে অনতি দূরে একটি মেস বাড়িতে 2য় তলে একটি কক্ষে ভাড়া থাকে। অবনীল ওরফে অবনীর পরিবার জমিদার বংশের। তার পৈতৃক ভিটে জলপাইগুড়িতে। প্রচুর অর্থ, প্রতিপত্তি, সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও অবনীর মধ্যে কোনো অহংকারের লেশ মাত্র নেই। সে জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী। এবার দেবাশিস, ডাকনাম দেবু। তার মাতা পিতা যে কে সেটা কারো জানা নেই। অনাথ আশ্রমে বেড়ে ওঠা, লেখাপড়ার খরচ সেই অনাথ আশ্রমে বহন করে। হুগলির এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মেধাবী ছাত্র দেবাশিস। তৃতীয় সুভাষচন্দ্র, ছোট থেকেই একটি গাড়ি দুর্ঘটনায় তার বাবা মাকে হারায়, আর তখন থেকেই বীরভূমে মামার বাড়িতে প্রতিপালিত হয়েছে সে। এবং শেষে মৈনাক সান্যাল, তার পিতা একজন পেশায় আইনজীবী। হাওড়ার বাড়িতে তার মা, বোন, বাবা আর রয়েছেন পিতামহ। অতুলবাবু কথাগুলো এক নিঃশ্বাসে বলেই থামেন, আর তখনই ঘোড়া দুটি পা উঁচিয়ে একটা শব্দ করে থেমে যায়। কিছুতেই তারা আর এগোয় না। পুলিশের জিপটা এগিয়ে যেতে চায়, কিন্তু ব্যোমকেশ বাধা দেয়। আমাদের সকলের এখানেই নামতে হবে। আর কিছুটা এগিয়েই তো সেই বাঁক, আমাদের সাবধানে পা ফেলতে হবে। ব্যোমকেশ কথাটা বলেই সামনে এগিয়ে যায়। পাইন গাছের দিকে টর্চ ফেলতেই সকলকে কাছে এগিয়ে আসার জন্য বলেন। এই দেখুন অতুলবাবু, কিছু বুঝতে পারছেন? ব্যোমকেশ উচ্চস্বরে বলে ওঠে। সকলেই দেখতে পারে যে একটি খুব সূক্ষ্ম তামার তার পাইন গাছের মধ্যে বাঁধা, যেটা অপর প্রান্তের পাইন গাছের দিকে গেছে। অর্থাৎ রাস্তার এপার থেকে ওপারে একটি তামার তার বেঁধে দেওয়া হয়েছে, যেন কোনো গাড়ি লাগলেই তার বিপদ হতে বিন্দুমাত্র সময় না লাগে। কি সাংঘাতিক! তার মানে এটা পরিকল্পিত ঘটনা? অতুলবাবু বলেন, পরিকল্পিত। আর প্রত্যেকটি গাড়ির ব্রেক ফেল করার বিষয়টাও পরিকল্পিত, কিন্তু কখন কিভাবে করা হয়েছে সেটাই ভাবার বিষয়। চলুন, আমাদের খুব তাড়াতাড়ি বাংলোর ভেতরে ঢুকতে হবে, যদি কোনো কিছুর হদিশ পাওয়া যায়। ব্যোমকেশ কথাটা বলেই এগিয়ে যায়। অন্ধকারের মধ্যে কোনো কিছু অনুমান করা যায় না, শুধুই টর্চের আলোতে তারা এগিয়ে যায়। বাংলোর সামনে গিয়ে অতুলবাবু তার তালা খুলে ফেলতেই যে যার মতন চারিদিকে ছড়িয়ে পড়ে। ব্যোমকেশ ভেতরটা ভালো করে টর্চের আলোয় দেখতে থাকে। হঠাৎই কেউ একজন বাইরে দৌড়ে পালিয়ে যেতে চায়। ব্যোমকেশ উচ্চস্বরে চিৎকার করে ওঠে, কে কে ওখানে? ব্যোমকেশ দৌড়তে গিয়ে হাত থেকে টর্চ পড়ে যায়। আমিও ব্যোমকেশের পিছু নিই। ব্যোমকেশ ছুটতে থাকে অন্ধকারে, কিন্তু কিছুটা দূর গিয়ে থেমে যায়। কি হলো ব্যোমকেশ? হ্যাঁ, কার পিছনে ছুটছিলে তুমি? কেউ তো ছিল এখানে, শুধু ধরতে পারলাম না। টর্চটা দাও। ব্যোমকেশ টর্চটা নিয়ে এগিয়ে যায়, আর তারপরই আমাকে ডেকে ওঠে। অজিত। আমি গিয়ে দেখি কালো রঙের শাল মাটিতে পড়ে আছে। হয়তো যে দৌড়ে পালিয়ে গেছে তার। এটা কার হতে পারে? এটা হতে পারে এই বাংলোর ভূতের। মানে? আমি অবাক হয়ে যাই, আর তখনই কেউ আর্তনাদ করে ওঠে। আমি আর ব্যোমকেশ গিয়ে দেখি একজন পুলিশের পিঠে কেউ এমনভাবে আঁচড় কেটেছে
যে পরনের শার্ট ছিঁড়ে রক্ত ঝরতে শুরু করেছে। কিভাবে হলো এটা? অতুলবাবু ভীত স্বরে জিজ্ঞেস করেন। আমার মনে হয় আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমার যা দেখার দেখা হয়ে গেছে। চলুন অতুলবাবু। ব্যোমকেশের কথা মতন আমরা সকলেই বাংলো ছেড়ে বেরিয়ে আসি। গাড়িতে বসে টর্চের আলোয় পিঠের জখম দেখেই ব্যোমকেশ বলে ওঠে, এইরকম ভাবে আঁচড় কে দিতে পারে? কোনো জঙ্গলি জানোয়ার তো ওইভাবে দেবে না, আর আমরা তো দেখতেও পাইনি তেমন কিছু। সেটা তো আমরাও বুঝতে পারছি না। চলুন চলুন যাওয়া যাক। অতুলবাবু বলেন। অতুলবাবু, আপনি আমাদের কিছু বলছিলেন, সেটা মনে আছে নিশ্চয়ই? ব্যোমকেশ অতুলবাবুর উদ্দেশ্যে বলে, আমার মনে আছে। কাল আপনার কথা মতো তারা ঠিক সময় পৌঁছে যাবে। ধন্যবাদ। অতুলবাবু পুলিশের জিপে করে বেরিয়ে যান। আমরাও ঘোড়ার গাড়িতে কোয়ার্টারে ফিরে আসি। তুমি অতুলবাবুকে কিসের কথা বলেছ? আমি ঘরে ফিরে ব্যোমকেশকে জিজ্ঞেস করতেই ব্যোমকেশ অন্যমনস্কভাবেই উত্তর দেয়, কালকে দিনটা অপেক্ষা করো অজিত, তারপরেই দেখবে খেলা পুরো জমে উঠেছে। ঘরে ফিরেই ব্যোমকেশ টেলিফোনে কারো সাথে কথা বলতে থাকে দীর্ঘক্ষণ। ততক্ষণে আমি বাথরুমে ঢুকে জামা কাপড় পাল্টে নিই। বাথরুম থেকে বেরোতেই দেখি ব্যোমকেশের কথা বলা শেষ। জিজ্ঞেস করলাম, এত রাতে কার সাথে কথা বলছিলে? বদ্রীনাথের সাথে। বদ্রীনাথ মানে ওই মেসের দারোয়ান? হ্যাঁ, ওর কথা অনুযায়ী 4 জন একসাথে বেরিয়েছিল। তবে আর একটা আশ্চর্যের খবর জানতে পারলাম। সেটা আবার কি খবর? তার 2 দিন পরেই নাকি মেসে চোর ঢুকেছিল। ওদের ঘরের চাবি নাকি বদ্রীনাথের কাছেই ছিল। সেখান থেকে চাবি চুরি করেই কেউ একজন ওদের ঘরে ঢুকেছিল। বদ্রীনাথের মাঝরাতে চোখ বন্ধ হতেই এই কাণ্ড ঘটিয়েছে কেউ। ঘুম ভাঙতেই বদ্রীনাথ যখন বুঝতে পারে যে কোমরে চাবি গোছা নেই, তখন সব ঘরগুলোতে দেখতে দেখতেই অবনীদের ঘরের দরজাটা খোলা দেখে চিৎকার করেন, আর তখনই ঘর থেকে কেউ পুটুলি বেঁধে পালিয়ে যায়। অনেক চেষ্টা করেও চোর ধরা যায়নি। ব্যোমকেশের কথা শুনে রীতিমতো আমি হতবাক হয়ে যাই। তারপর কি হয়? তারপর আবার কি? বদ্রীনাথকে জিজ্ঞেস করলাম ওদের ঘরে আর কেউ কি যাতায়াত করতো কিনা, কিন্তু তেমন কেউ আসা যাওয়া করতো না। তবে একটা বিষয় আমার খটকা আছে। ওরা যেদিন মেস থেকে বেরিয়ে আসে তার আগের দিন অনেক রাতে সুভাষের ফোন আসে। সে অনেক রাত পর্যন্ত কথা বলছিল কারোর সাথে, কিন্তু সে কে ছিল তা জানা যায়নি। ব্যোমকেশ কথাটা বলেই সিগারেটটা ধরিয়ে জানালার দিকে মুখ করে ধোঁয়া ছাড়ে। আমিও গভীর চিন্তায় ডুবে যাই। আজ আর বই না পড়ি শুয়ে পড়ি। তবে ব্যোমকেশ অনেক রাত পর্যন্ত জেগেছিল। হয়তো রহস্য উদ্ঘাটনের চিন্তাই তাকে ভাবাচ্ছিল। তবে ঘুম আর সকাল পর্যন্ত গড়ায়নি। ভোর 4টের সময় ব্যোমকেশের ডাকে উঠে বসি। এদিকে শীত করছে প্রচণ্ড। ওঠো অজিত, আমাদের বেরোতে হবে। মানে এই অন্ধকারে কোথায় যাব? আর শীত করছে খুব। আরে আমরা এখানে যে কাজে এসেছি সেটা আগে শেষ হোক। ওঠো। অগত্যা, ব্যোমকেশের আদেশ তো মানতেই হবে। বাইরে বেরিয়ে দেখি অতুলবাবুও জিপ নিয়ে হাজির। এরই মধ্যে অতুলবাবুকেও টেলিফোন করা হয়ে গেছে। এটা দেখে কম অবাক হলাম না। গাড়িতে আরও 2 জন স্থানীয় আদিবাসী ছেলেদের দেখলাম। এদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড। আমাদের গাড়ি এবারে অনেক আগেই থামাতে হবে। আমাদের পাহাড় ভেঙে উঠতে হবে, আর এই বিষয়ে আমাদের 2 জন সাহায্য করবে। ব্যোমকেশ বলে, আপনাদের নাম কি? আমি আবার 2 জনকেই জিজ্ঞেস করলাম। যদিও এদের বয়স খুব একটা বেশি নয়, ওরা ওদের নাম বলে। একজন লালটু আর একজন রবি। গাড়িটা হঠাৎই মাঝ রাস্তায় থেমে যায়। লালটু আর রবি আমাদের সকলকে নামতে বলে। তারপর তাদের দেখানো পথে পাহাড়ের ঢাল বেয়ে কোনো রকমে ওপরে ওঠার চেষ্টা করতে থাকি। একটা সময় হাঁপিয়ে উঠলেও কোনো উপায় নেই। হাল ছেড়ে দিলে সোজা খাদে গিয়ে পড়তে পারি। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে আমরা পাহাড় বেয়ে একটা উঁচু টিলায় গিয়ে দাঁড়াই। আমরা কোথায় এলাম ব্যোমকেশ? কথাটা বলেই চারিদিকে তাকিয়ে দেখি সত্যি এমন অপরূপ সৌন্দর্য বোধহয় কখনো দেখিনি। চারিদিকে পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঠান্ডা হাওয়া যদিও দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না, কিন্তু কোনো উপায় নেই। ওই যে সামনে তাকিয়ে দেখো অজিত,
ব্যোমকেশ কথাটা বলতেই দূরে সামনের দিকে তাকিয়ে দেখি লাল কোঠির সামনে দুটো লরির হেডলাইটের আলো জ্বলছে। লরি? আশ্চর্য, এখানে লরি কি করছে? অতুলবাবু বলেন, এবার চলুন, মিশন শুরু করতে হবে। আপনি থানায় জানিয়ে এসেছেন তো? ব্যোমকেশ বলে, হ্যাঁ বলে এসছি। তারা আর কিছুক্ষণের মধ্যেই বাংলোর সামনে এসে উপস্থিত হবে আর বাংলোটিকে ঘিরে ফেলবে। অতুলবাবু বলেন, এবার চলুন তবে সেই বাংলোয়। আসল ভূত কারা তাদের সন্ধানে। ব্যোমকেশ কথাটা বলতেই লালটু আর রবি দুজনেই পথ দেখিয়ে আমাদের নিয়ে যায়। ধীরে ধীরে আমরা নামতে থাকি। এরপর বাংলোর কাছাকাছি এসেও কাউকেই নজরে পড়ে না। অতুলবাবু আর ব্যোমকেশ দুজনেই রিভলভার উঁচিয়ে এগিয়ে যেতে থাকে। তারপর একটি পাথরের পেছনে নিজেদের লুকিয়ে লক্ষ্য করতে থাকি যে দুজন ছেলে তারা বাক্সের পেটি মাথায় নিয়ে লরিতে বোঝাই করছে, আর একজন লরিতেই দাঁড়িয়ে আছে। লক্ষ্য করলাম ছেলেগুলোর পরনে কালো রঙের পোশাক আর মুখগুলো কালো রুমাল দিয়ে ঢাকা। অতুলবাবু ছেলে দুটি ভিতরে ঢুকতেই লরিতে থাকা ছেলেটির উদ্দেশ্যে রিভলভার উঁচিয়ে বলেন, হাত উপরে, নেমে আয় নিচে। ছেলেটি পালাতে যায়, কিন্তু অতুলবাবুর হুঙ্কারে ছেলেটি ভয় পেয়ে যায়। এক পা যদি নড়েছিস তো এই গুলি আমার লক্ষ্য ভেদ করে দেবে। লালটু, রবি, তোরা একা একা সামলা, আমি আসছি। অতুলবাবু, ব্যোমকেশ আর আমি ভেতরে ঢুকতেই দেখি ছেলে দুটি কোথায় যেন হাওয়া। সারা ঘরে খুঁজতে থাকি, কিন্তু কোনো রাস্তাই খুঁজে পাওয়া যায় না। তারপর অপেক্ষা করতেই নজরে পড়ে সেই ঘরের ভেতর বড় আলমারিটা ধীরে ধীরে সরে যাচ্ছে, আর ভেতর থেকে দুজন ছেলে বড় বাক্সের পেটি নিয়ে বের হচ্ছে। আর ঠিক তখনই অতুলবাবু আর ব্যোমকেশ ছেলে দুটোর মাথায় রিভলভার ঠেকিয়ে বলে, ব্যাস, তোদের খেল খতম। এবার চল ভেতরে, আমরাও দেখি ভেতরে কোন ভূত আছে। হাত ওপরে, হাত একদম ওপরে। ব্যোমকেশ উচ্চ স্বরে বলে ওঠে। ছেলে দুটো মুখে কোনো কথা না বলে পেছন ফিরে এগিয়ে যায়। এরপর যা দৃশ্য নজরে আসে তা দেখে আমরা সকলেই হতভম্ব হয়ে যাই। বিরাট আলমারির পেছনে যে এত বড় রাস্তা আছে তা ধারণার বাইরে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই মানুষের চাপা স্বর ভেসে আসে, আরে তাড়াতাড়ি হাত চালা, আজকে ভোর হওয়ার আগে সব মাল পাঠাতে হবে। কয়েকদিনের জন্য মনে হচ্ছে এই বাংলো ফাঁকা করে দিতে হবে। আরে আরে তাড়াতাড়ি কর। একজন ব্যক্তি পায়চারি করতে করতে জোরে জোরে কথা বলতে থাকে। তার নিজের পরনেও কালো রঙের পোশাক, মুখেও মুখোশ লাগানো, চেনার উপায় নেই। আহা, কিন্তু সেই স্বপ্ন বোধহয় আর পূরণ হলো না। আমরা তো এসে গেছি। অতুলবাবু রিভলভার উঁচিয়ে বলেন, পুলিশ? পুলিশ কিভাবে এলো? উচ্চ স্বরে সেই ব্যক্তি বলে ওঠে। সেও রিভলভার বের করে তাক করে গুলি ছোড়ে, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এরপর ব্যোমকেশ ঝাঁপিয়ে পড়ে সেই ব্যক্তির উপর, কিন্তু দুজনের ধস্তাধস্তিতে বাকিরা পালিয়ে যেতে চায়। পালিয়ে কোনো লাভ নেই, এতক্ষণে বোধহয় বাংলোর চারিদিক পুলিশ ঘিরে ফেলেছে। এই কথা শোনা মাত্রই ভেতর থেকে একজন আচমকা বেরিয়ে এসে দৌড়ে সিঁড়ির দিকে ছুটে যায়। তার পরনে কালো রঙের কোট, পায়ে গামবুট, মাথায় হ্যাট। আমি ছুটে যাই ধরার জন্য, কিন্তু ব্যর্থ হই। এদিকে ব্যোমকেশ পেরে ওঠে না একা। সেই ব্যক্তি ব্যোমকেশকে ধাক্কা দিয়ে সেও বেরিয়ে যায় বাইরে। অতুলবাবু ভেতরেই সকলকে নজরে রাখে। ব্যোমকেশ আর আমি দৌড়ে বের হতেই দেখি সেই কালো হ্যাট পরা ব্যক্তি পাহাড়ের দিকে দৌড়ে গেছে। ততক্ষণে কিছু পুলিশ তার পিছু নিয়েছে। এদিকে আরেকজন দৌড়তে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যায়। বাংলোর চারিদিকে পুলিশ ঘিরে ফেলে। দেখি তো বাছাধুন, তুমি আসলে কে? কথাটা বলেই ব্যোমকেশ মুখের কাপড় সরাতেই অতনুবাবু চমকে ওঠেন। আরে আরে, ইনি তো রাজবাহাদুর ছেত্রী। আপনি তার মানে? অজিত, বাক্সগুলো খুলে দেখো তো কি আছে এতে। ব্যোমকেশ কথাটা বলতেই একটা পেটি খুলতেই দেখি সব বিদেশি বহু মূল্যবান ঘড়ি, আর কোনোটাতে সোনার বিস্কুট। এবারে এই বাংলোয় ভূতের উপদ্রবের কারণটা পরিষ্কার হলো। এই ঘড়ি আর সোনার বিস্কুটের বেআইনি কারবার চলছে এখানে, লক্ষ লক্ষ টাকার কারবার। এরপর সকলকেই বাইরে বের করা হয়। এরপর যা দৃশ্য নজরে আসে তা আরো হতবাক করে দেয় সকলকে।
সেই মুখোশধারীর মধ্যে ড্রাইভার রাজু বিস্ত সহ বাদর খেলা দেখানো সেই ছেলেটাও আছে। আর তার শেষ সারিতে কয়েকজন ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেখেই বোঝা যাচ্ছে কি প্রকার মানসিক আর শারীরিক নির্যাতন হয়েছে। তারা ব্যোমকেশ আর অতনুবাবুর সামনে এসে হাত জোর করে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরার আর্জি জানায়। তারা একসাথে বলে ওঠে, আমরা দীর্ঘ কয়েক মাস থেকে এই বাংলোর অন্ধকার ঘরে বসে আছি, ঠিক মতন সূর্যের আলোও দেখতে পাইনি। আপনি দয়া করে বাঁচান আমাদের। তাদের এই আকুতি দেখে সত্যি খুব কষ্ট হচ্ছিল। এরপর সকলকে থানায় নিয়ে যাওয়া হয়। লরি দুটিও বাজেয়াপ্ত করা হয়। অতনুবাবু, আজ বিকেলে প্রাণধরবাবুর বাড়িতে সকলকে উপস্থিত থাকতে বলবেন। আর মৈনাক, সুভাষ, দেবাশিস ওদের পরিবারের লোকজনকেও ডেকেছেন তো? হ্যাঁ ব্যোমকেশবাবু, সবাইকে ডেকেছি। আপনি এই বিষয়গুলো মিটিয়ে সময় মতো চলে আসবেন। এখনো কিন্তু সমস্যার সমাধান হয়নি। ব্যোমকেশ বলে, এবার রহস্য সমাধানের সময় এসে গেছে। ব্যোমকেশ কথাটা বলতে বলতেই তার মুখে একটা প্রশান্তির হাসি লক্ষ্য করছিলাম। ব্যোমকেশ, আমিও অপেক্ষা করছি আসল কালপ্রিট কে সেটা জানার জন্য। তবে রাজবাহাদুর ছেত্রী তো মূল কালপ্রিট, সেটা বোঝা গেল। না অজিত, আসল কালপ্রিট অন্য কেউ। রাজবাহাদুর ছেত্রী তো শুধু সহযোগী। সে তার ব্যবসাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কারো সহযোগিতা নিয়েছে। কি বলছো? আমি তো ভেবেছি কেস মিটে গেছে। এখন অনেকটা বাকি অজিতবাবু। আজ বিকেলে আরও একজনের সাথে পরিচয় করাবো। আরও একজন? সে কে? প্রিয়দর্শিনী মুখার্জি। মানে সত্যি? তুমি কিভাবে জানলে যে প্রিয়দর্শিনী মুখার্জি কে? আজ বিকেল পর্যন্ত অপেক্ষা করো না হয়। সত্যি বলতে আমার যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। কতক্ষণে সবটা শুনব। ব্যোমকেশকে দেখলাম আরও কয়েকবার টেলিফোনে কথা বলতে। কার সাথে কথা বলছে বোঝা মুশকিল। এক হাতে সিগারেট জ্বলছে আর অন্য হাতে টেলিফোনের রিসিভার। বিকেল হতেই সকলে প্রাণধরবাবুর বাড়িতে উপস্থিত হয়। অতুলবাবু সহ আরও কয়েকজন পুলিশ উপস্থিত রয়েছে। ব্যোমকেশ বলতে শুরু করে, নমস্কার, আমি সত্যানিশী ব্যোমকেশ বক্সী। আমাকে এখানকার পুলিশ কমিশনার অতুলবাবু বাংলো রহস্য সমাধানের জন্য ডেকেছিলেন। আর এরপরেই প্রাণধরবাবু আমার কাছে তার ভাইপো নিখোঁজ হয়ে যাওয়ার সমস্যা নিয়ে আসেন। আর এই তদন্তে নেমে একের পর এক চমক দেখতে পেয়েছি। আর এই সমস্যার সমাধান আগেই হয়ে যেত যদি কেউ প্রিয়দর্শিনী মুখার্জির লেখা 3 পর্বের উপন্যাস পড়ে থাকত। যাই হোক প্রাণধরবাবু, আপনাকে একটা বিষয় জানাতে চাই। শুধু আপনাকে কেন, সকলকেই। সেদিন অবনীল আর আপনার ড্রাইভার ছাড়াও গাড়িতে আরও 3 জন ছিল। অবনীলের 3 বন্ধু মৈনাক, দেবাশিস আর সুভাষ। কি? সেটা তো আমার জানা ছিল না। প্রাণধরবাবু হতভম্ব হয়ে বলেন, সবটা সত্যি নয়। আপনি এটা জানতেন যে দেবাশিস আর অবনীল একসাথে আসছে। আর আপনার ড্রাইভারকে তো আপনি তার দেশের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। মিথ্যে কথা। আপনার বানানো গল্প কেউ বিশ্বাস করবে না। হুঙ্কার দিয়ে ওঠেন প্রাণধরবাবু। গলা নামিয়ে কথা বলুন প্রাণধরবাবু। প্রমাণ ছাড়া আমি কথা বলি না। কই নিয়ে আসুন ভেতরে। ব্যোমকেশ কথাটা বলা মাত্রই দেবাশিসকে নিয়ে দুজন ভেতরে ঢোকে। দেবাশিসকে দেখে হতবাক হয়ে যায় উপস্থিত সকলে। এরপরও আপনি অস্বীকার করবেন প্রাণধরবাবু? আমি ওকে চিনি না। কাকে ধরে এনেছেন? দেবাশিস, আমি বলবো নাকি তুমি বলবে? ব্যোমকেশ বলে, আমি বলছি। দার্জিলিং আসার আগে অবনী আমাদের প্রিয়দর্শিনী মুখার্জির লেখা একটা গল্প পড়ে শোনাচ্ছিলেন। তার ঠিক কিছু সময় আগে আমাকে প্রাণধরবাবু টেলিফোন করেন। তিনি বলেন যে আমি যেহেতু অনাথ আশ্রমে বড় হয়েছি, আমি কোনো কিছু করে আশ্রমের পাশে দাঁড়াতে চাই। আর এর জন্য প্রাণধরবাবু আমাকে প্রচুর টাকা দিতে চান। তবে তার জন্য আমাকে অবনীলের গাড়ির অ্যাক্সিডেন্ট করাতে হবে। আমি রাজি না হলে আমার লেখাপড়ার খরচ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এটা শোনার পর আমার আর কিছুই ভালো লাগছিল না। তারপর ঘরে এসে দেখি অবনী গল্প পড়ছে। অমাবস্যার রাত যেন শহর কলকাতাকে ঘিরে রেখেছে। নিস্তব্ধতা চারিদিকে। মাঝে মাঝে শুধু কিছু পথকুকুরদের ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। পেন্ডুলাম ঘড়িতে ঢং ঢং করে রাত্রি 10টার বাজার জানান দিচ্ছে। পথঘাট শুনশান। মাঝে অস্পষ্টভাবে চৌকিদারের জাগতে রহো শোনা যাচ্ছে শুধু। আচমকাই
টেলিফোনটা বেজে ওঠে, কিন্তু কেউই রিসিভ করছে না। হঠাৎই কেউ একজন খোলা উঠোন পেরিয়ে ধীর পায়ে হাঁটতে থাকে। চারিদিকে একবার তাকিয়ে নিয়ে হাতে লণ্ঠন নিয়ে সোজা সিঁড়ির দিকে পা বাড়ায়। অজ্ঞাত ব্যক্তির পরনে খদ্দরের ফতুয়া আর ধুতি। দ্বিতল বিশালাকার বাড়ির প্রত্যেকটি মানুষ তখন ঘুমে বিভোর। লণ্ঠন হাতে সেই ব্যক্তি চলেছেন তার গন্তব্য কক্ষের দিকে। এদিকে টেলিফোনটা বেজেই চলেছে। সেই অজ্ঞাত ব্যক্তি একটি কক্ষের সামনে গিয়ে সজোরে হাত দিয়ে ধাক্কা দিতে থাকেন। মুখে কোনো শব্দ নেই, মুখটাও অস্পষ্ট। একবার কড়া নাড়ছেন আর একবার সজোরে আঘাত করতে থাকেন। এরপর কক্ষের ভেতরে থাকা ব্যক্তি বারবার জিজ্ঞেস করতে থাকেন, কিন্তু কোনো উত্তর নেই। দরজার দিকে এগিয়ে যান সেই ব্যক্তি। দরজা খুলতেই সেই অজ্ঞাত ব্যক্তি সজোরে একটি ছোরা ঢুকিয়ে দেন কক্ষের ভেতরে থাকা ব্যক্তিটির বুকে। তিনি আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়েন। আর তখনই একটা বিড়াল মিয়াও শব্দ করে অজ্ঞাত ব্যক্তির কাঁধে ঝাঁপিয়ে পড়তেই পালিয়ে যায়। বিড়ালের দীর্ঘক্ষণ চিৎকারে কিছুটা ধাতস্থ হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অদূরে অবস্থিত একটি মেসে ভাড়া নিয়ে থাকা 4 বন্ধু। 4 জনের মুখেই কোনো কথা নেই। আর ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। 4 জোড়া চোখ তখন দরজার দিকে। দরজার কড়া ক্রমশ বাইরে থেকে কেউ নাড়ছে। 4 জনেরই গলা শুকিয়ে আসে। ঢোক গেলে তারা, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কে? আমি দাদাবাবু, বদ্রীনাথ। কি চাই? সুভাষ দাদাবাবুর টেলিফোন আছে, তাড়াতাড়ি আসতে বলুন। বদ্রীনাথের গলার আওয়াজ পেয়ে 4 জনে কিছুটা স্বাভাবিক হয়। সুভাষ মেঝে থেকে উঠে গিয়ে দরজা খোলে। বদ্রীনাথকে দেখে 3 জনেই আশ্বস্ত হয়। দাদাবাবু, আপনার টেলিফোন। এই কখন থেকে দরজায় কড়া নাড়ছি। তা মুখে বললে কি হতো শুনি। ওহ, আশ্চর্য। এমনিতেই এই অবনী এমন গল্প পড়ে শোনাচ্ছিল যে ভয়ে গলা শুকিয়ে আসছিল। অবনীর দিকে তাকিয়ে কথা বলতেই অবনীবাবু বুক চাপা দিয়ে ফিক করে হেসে ফেলে। তোর হাসি পাচ্ছে তবে রে? কথাটা বলেই সুভাষ অবনীর দিকে যেতে উদ্যত হলে বদ্রীনাথ বাধা দেয়। দাদাবাবু, আর টেলিফোন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আসুন, 5 মিনিট পর আবার টেলিফোন করবেন বলেছেন। বদ্রীনাথ চলে যেতেই অবনী এবারে জোরে জোরে হাসতে শুরু করে। এই তোরা সুপুরুষ, এই তোদের সাহস। এই সাহস নিয়ে তোরা যেতে চাইছিস অ্যাডভেঞ্চার করতে। তোদের দৌড় কদ্দূর বোঝা শেষ আমার। দেখ অবনী, তুই এখনো সাহস দেখিসনি আমার। সুভাষ কাঁপা স্বরে বলে, দেখে নিয়েছি, তোদের 3টের সাহস আমি দেখে নিয়েছি। তবে তোকে মানতে হবে অবনী, গল্পটা এমন ভাবে পড়েছিলিস যে আমরা যেন ওই গল্পের জগতের মধ্যে ঢুকে গিয়েছিলাম। মৈনাক শুকনো গলায় এতক্ষণে বলে ওঠে, কেন? খুব তো বলছিলি প্রিয়দর্শিনী নবাগত লেখিকা, তার লেখায় নাকি না রহস্য না প্রেম, কোনো কিছুরই স্বাদ পাওয়া যায় না। কি বলছিস অবনী? এটা প্রিয়দর্শিনীর লেখা? তবে আবার কার? আমি ঠিক করে রেখেছিলাম তোদের ঠিক সময় মতো প্রিয়দর্শিনীর লেখা পড়ে শোনাবো। আচ্ছা, তোরা প্রিয়দর্শিনীর গুণগান কর, ততক্ষণে দেখছি কে টেলিফোন করেছে আমাকে। সুভাষ ঘর ছেড়ে বেরিয়ে যায়। আরে দেবু, এই দেবু, কিরে ভয় পেয়েছিস নাকি? মৈনাক দেবাশিসের কাছে বসে ডাকতে থাকে। আমি আর তোদের সাথে থাকবো না, আমি কালই ঘর পাল্টে ফেলবো। কেন? তোর আবার কি হলো? তোদের কতবার বললাম যে আমার এসব গল্প শুনতে ভালো লাগে না, তবু এই অবনীর জন্য। যা বাবা, আমি কি করলাম? কি করেছিস আবার বলছিস? এই দেখ, শোন, আমার হৃৎপিণ্ডের গতি কতটা বেড়ে গেছে। অবনী দেবাশিসের কথা শুনে আরো হাসতে থাকে। খুব হাসছিস তো? দেখিস একদিন তুইও এমন ভয় পাবি যে তখন বুঝবি ভয় কাকে বলে। অবনীর হাসি তবুও থামে না। সুভাষ সিঁড়ি পেরিয়ে টেলিফোনের ঘরে যেতে যেতেই আনমনে বলে ওঠে, বদ্রীনাথ কি ঠিক শুনেছে? আমারই ফোন, কিন্তু এত রাতে আমাকে কে ফোন করবে? অবনীর গল্প শোনার ঘরে ছিলাম তো, তাই তখন ভাবিনি। আবার টেলিফোনটা বেজে ওঠে। বদ্রীনাথ রিসিভ করেই বলে ওঠে, হ্যাঁ, সুভাষ দাদাবাবু এসেছেন।
দিচ্ছি, ধরুন। সুভাষ ফোনটা রিসিভ করে বলে ওঠে, হ্যালো। আচ্ছা বেশ বেশ, আর হাসবো না, তবে মনে থাকে যেন প্রিয়দর্শিনী মুখার্জির লেখা উপন্যাস নিয়ে কোনো প্রশ্ন হবে না। অবনী সহাস্যে বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেবাশিস বলে, তাহলে অবনী, তুই দার্জিলিং কবে যাচ্ছিস? ভাবছি 2 দিন পর যাব, কারণ ছুটি আছে তো কয়েকদিন। এই সুযোগে ভাবছি কাকাবাবুর নতুন হোটেলটাও দেখা হয়ে যাবে। আমিও তবে বাড়ি যাব এই কদিনের জন্য। আচ্ছা, সুভাষের এত দেরি হচ্ছে কেন? মক্কেলটাকে এত রাত আবার কে ফোন করেছে? দেখ গিয়ে, কোনো প্রাণ পাখি বোধহয়। দোষ, প্রাণ পাখি, তাও আবার সুভাষের। কেন থাকতে পারে না? সুভাষের মতন গোলগোবিন্দকেও কোনো মেয়ে পছন্দ করবে? আরে বাবা, ছেলেটা তো গুণী। যাই হোক, তুই বাড়ি যাস যা। তাহলে দেবু, এই তুই চল আমাদের সাথে। কাকাবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবি, সাথে দার্জিলিংটাও দেখা হয়ে যাবে তোর। না রে, তোরা যা। হীন হাসি দিয়ে দেবাশিস বলে, আরে তুই কি একা থাকবি নাকি? আর তাছাড়া তোর তো যাবার কোনো জায়গাও নেই, ওই শুধু অনাথ আশ্রম ছাড়া। না রে, আমি এই মেস বাড়িতেই ঠিক আছি। তুই আর অবনী যা, এসে কিন্তু অবনীর কাছে গল্প শুনবো দার্জিলিং এর। সত্যি বলছি দেবু, তুই আমার সাথে দার্জিলিং গেলে আমার খুব ভালো লাগবে। আর তাছাড়া আমার একজন তো সঙ্গীও হবে এতটা পথে। দেবু কিছু একটা বলতে যায়, তখনই সুভাষ দরজায় দাঁড়িয়ে বলে ওঠে, শুধু দেবু কেন, আমরা তো পারলে 4 জনই একসাথে যেতে পারি। কেমন হবে বলতো অবনী? আরে বাস, সে তো উত্তম প্রস্তাব, সাথে অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। আবার অ্যাডভেঞ্চার? আবার অ্যাডভেঞ্চার? আবার অ্যাডভেঞ্চার? তিনজনেই একসাথে বলে ওঠে। অবশ্য তোদেরকে নিয়ে অ্যাডভেঞ্চার করে মজা নেই, সব ভীতুর দল। কি বললি? আমরা ভীতু? ঠিক আছে, এবারে আমরাও দেখবো কে ভীতু। কিরে মৈনাক, দেবু কিছু বল। সুভাষ বলে ওঠে, না মানে আমাকে এসবের মধ্যে। আরে দেবু কা ইজ্জত কা সওয়াল হ্যায়। আচ্ছা ঠিক আছে। এ শোন, একটা সমস্যা আছে। সমস্যা? কিসের? ভ্রু কুঞ্চিত করে মৈনাক বলে, কাকাবাবুকে বলা যাবে না যে আমরা 4 জন যাব। অবনী ভারী গলায় বলে, সে কি, কেন? অবাক হয়ে মৈনাক বলে, কারণ আছে রে বন্ধু। না বলে গেলে পরে যদি আর থাকতে না দেন তখন? কিচ্ছু চিন্তা করিস না সুভাষ, আগে আমরা যাই, তারপর কিছু একটা বলে সামলে নেব। কিন্তু আগে বললেই সমস্যা হবে। দেখ যা ভালো বুঝিস, তবে হ্যাঁ, আমাদের যদি তাড়িয়ে দেয় তাহলে? আরে বলছি তো, তোদের দায়িত্ব আমার। তাহলে বল কবে বেরোবো? আরে কালই চল না, শুভস্য শীঘ্রম। সুভাষ বলে ওঠে, তবে তাই হোক। অবনী বরাবরই যে কোনো রহস্যে মোড়া গল্প পড়তে পছন্দ করে, আর বর্তমানে প্রিয়দর্শিনী মুখার্জি নামে একজন লেখিকার লেখার অন্ধভক্ত অবনী। কিন্তু আমাদের বাকি বন্ধুদের মতে লেখিকা আবার হাড়হিম করা রহস্য রচনা করতে পারে নাকি? আর তাই সেদিন 3 বন্ধুকে পড়ার অবকাশে গল্প পড়ে শোনাচ্ছিল। এরপর আমরা ঠিক করি অবনীর কাকাবাবুর নতুন হোটেলে গিয়ে আমরা উঠব, আর সেই সুযোগে দার্জিলিংটাও বেরিয়ে আসা যাবে। অবনী বলে যে তার কাকার সাথে নাকি তার সম্পর্ক খুব একটা মধুর নয়, তাই এতজনের কথা বললে রেগে যেতে পারে। তবে সেই রাতে সুভাষেরও ফোন আসে। দেবাশিসের কথা শেষ হতেই ব্যোমকেশ বলে যে, তুমি শেষ পর্যন্ত রাজি হয়ে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ, প্রাণধরবাবু সেই পরিমাণ টাকাও দিতে চেয়েছেন। মিথ্যে কথা! প্রাণধরবাবু রাগান্বিত কণ্ঠে বলেন, দাঁড়ান, দেবাশিস সত্যি কথা বলছে না মিথ্যে বলছে সেটা আপনাদের লেখিকা প্রিয়দর্শিনী মুখার্জিকে বলতে দিন। কথাটা বলেই ব্যোমকেশ তিথির পাশে গিয়ে দাঁড়ায়। কি তিথি, তুমি বলো সেদিন রাতে সুভাষকে কে ফোন করেছিল? হ্যাঁ, না না মানে আমি কিভাবে? তিথি রীতিমতন চমকে ওঠে। আর লুকিয়ে রেখে লাভ নেই, তিথি বলে দাও তুমি প্রিয়দর্শিনী মুখার্জি। ব্যোমকেশ নিজের ব্যাগ থেকে শালটা বের করে বলে, দামি শাল, সামলে রাখবে তো? ব্যোমকেশের এমন অনুসন্ধান আমাকেও অবাক করে দেয়। তুমি যে প্রিয়দর্শিনী মুখার্জি সেটা আমার আর বুঝতে বাকি নেই, কারণ গল্পে তুমি এমন কিছু উল্লেখ করেছো সেটার সাথে বাস্তবের অনেক মিল আছে। আর আমরা সেদিন বাংলোতে গিয়েছিলাম, সেদিন তুমিও ছিলে সেখানে। এত কিছু জানার পরেও পুলিশকে কিছু বলনি কেন? বাবার জন্য। বাবাকে আমি আর মা অনেকবার সম্পত্তি নিয়ে লড়াই ঝামেলা করতে না করেছিলাম, কিন্তু বাবা মানতে নারাজ। নীলমণি আন্টির সাথেও সে কারণে সম্পর্ক নষ্ট হয়েছে, আর সেই জন্যই আমি লেখা শুরু করেছিলাম।
আমি আর এগুলো লুকিয়ে রাখতে না পেরে লেখার মধ্যে সমস্ত সত্যি তুলে ধরতে চেয়েছি। তিথি বলতে থাকে, সেদিন রাতে তুমিই ফোন করেছিলে তো? ব্যোমকেশ জিজ্ঞাসা করে, হ্যাঁ, সেদিন রাতে আমিই সুভাষকে ফোন করেছিলাম এটা বলার জন্য যে বাবা অবনীলকে মারার পরিকল্পনা করেছে। অবনীল যেন একা না আসে, ওকে বাঁচানোর জন্যই অনুরোধ করেছিলাম। ব্যাস প্রাণধরবাবু, এরপর আর আপনার কোনো বক্তব্য আছে কি? গল্প এখানেই শেষ নয়। দেবাশিস, এরপর কি হয় সেটা বলো। প্রাণধরবাবুর কথা মতো আমি গাড়ির ব্রেক ফেল করার চেষ্টা করি, কিন্তু সুভাষ সবসময় আমার সাথেই ছিল। স্টেশনে নামার পরই গাড়ির ড্রাইভার চলে যায়, আমি ড্রাইভারের সিটে বসি। অনেকবার গাড়ির অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করি, কিন্তু পারি না। এরপর এক জায়গায় গাড়ি থামিয়ে দিই। এদিকে প্রাণধরবাবুর কথাও বারবার করে মনে পড়তে থাকে আমার। ঠিক তখনই আমাদের গাড়ির পেছনে এসে একটি লরি ধাক্কা মারে, আর তখনই আমাদের গাড়িটা খাদের দিকে উল্টে যায়। আমি সুযোগ বুঝে গাড়ি থেকে লাফিয়ে পড়ি, কিন্তু ওদের তিনজনকে নিয়ে গাড়িটা খাদে পড়ে যায়। চোখের সামনে গাড়িটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তারপর আমি রাতে মেসে ফিরে যাই। আমি ফিরে যাব বাড়িতে সে কারণে, কিন্তু বদীন্দ্রনাথ চোর ভেবে চিৎকার করাতে কোনো রকমে পালিয়ে আসি। আর সেটাই তোমার ভুল ছিল। তুমি যে দার্জিলিং যাচ্ছ সেটার তো কোনো প্রমাণ ছিল না। এই ভুলটা না করলে অবশ্য আমি এগোতে পারতাম না, কারণ তুমি দৌড়ে পালানোর সময় তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি একটা প্রমাণপত্রের কাগজ পড়ে যায়, যেটা বদ্রীনাথ বিশ্ববিদ্যালয়ের দপ্তরে জমা দেয়। আর সেখান থেকে জানার পর বিষয়টা নিয়ে আর ভাবতে হয় না আমাকে। আরেকটা কথা জানিয়ে রাখি, সেদিন অবনীল মারা যায়নি। সে খাদ থেকে কোনো রকমে বেঁচে যায় আর বাড়িতে টেলিফোন করে। সেই টেলিফোন করার পর আর অবনীলের কোনো খবর নেই। ব্যোমকেশের এই কথা শোনার পর আমি জিজ্ঞেস করলাম, তুমি এটা কি করে জানলে? দুর্ঘটনাস্থল থেকে কাছাকাছি টেলিফোন বুথ থেকে। আর আমার ছেলে সে কোথায় সে? আর সুভাষ, সেই বা কোথায়? সুভাষের মামা কথাটা বলেন। তারা হয়তো আর। ব্যোমকেশ কথাটা বলেই দীর্ঘশ্বাস ছাড়ে। মৈনাকের মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যান। এরপর আসি বাংলোতে ভূতের উপদ্রবের ব্যাপার নিয়ে। রাজবাহাদুর ছেত্রীর সোনার বিস্কুট আর বিদেশি মূল্যবান ঘড়ির ব্যবসার জন্য একটি নির্জন জায়গার প্রয়োজন ছিল, আর তাই এই ভূতের গল্প বানানো হয়। পর্যটকদের গাড়ির ব্রেক ফেল করিয়ে পাইন গাছে তামার তার বেঁধে অ্যাক্সিডেন্ট করানো হতো। তারপর যাত্রীদের টেনে নিয়ে যাওয়া হতো বাংলোর ভেতর। সেখানে শুশ্রূষার পর সেই বেআইনি কারবারের ব্যবসার কাজে লাগানো হয়। আমি নিজে সেই বাংলোর আশেপাশে পর্যবেক্ষণ করে দেখেছি। রাজু বিস্তের বলা সমস্ত ঘটনাই মিথ্যে। বাংলোর সামনে রাখা গাড়িটা দীর্ঘ কয়েক বছর ধরে সেভাবেই আছে, এখনো এক বিন্দুও নড়েনি। বাংলোর দরজা আর তার সামনেটা যথেষ্ট পরিষ্কার, যেন কেউ যাতায়াত করে প্রতিদিন। তার আশেপাশের জঙ্গলে অনেকের বসে নেশা জাতীয় দ্রব্য খাবার প্রমাণও আছে। আর বাংলোতে বিদ্যুতের ব্যবস্থা নেই, কিভাবে রাজু আলো জ্বলতে দেখেছে জানা নেই। গাড়ি ফেল করানোর কাজে সেই বাঁদর নাচ দেখানো ছেলেটা সহযোগিতা করত। সবাই যখন চা খেতে ব্যস্ত থাকতো তখন সে এই কাজ করত, আর রাজু যাকে যেভাবে পারত ভূতের গল্প বানিয়ে বলতো। এর আগের দিনেও অনেককে কিডন্যাপ করা হয়েছিল, তাদের সকলকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে অবনীল কোথায়? নীলমণি দেবী বলেন, সেটাই তো রহস্য। প্রাণধর বাবু চেয়েছিলেন যে অবনীলকে মেরে ফেলতে, আর যার দায় সবটা যেন আপনার উপরে এসে পড়ে। কারণ হরিমোহন বাবু উইলে অবনীলের সমস্ত সম্পত্তি, অর্থাৎ প্রাণধর বাবু যেগুলোকে নিজের সম্পত্তি ভাবেন তার সবটাই অবনীলের। সেগুলো অবনীলের অবর্তমানে আপনি মালিক। কিন্তু ব্যোমকেশ বাবু, আমি তো আপনাকে আগেই বলেছি যে আমার সাথে বাড়ির পতিচারকের সম্পর্ক আছে। এই মিথ্যে বদনাম দিয়ে অবনীল আর হরির চোখে আমাকে ছোট করে প্রাণধর। সেই জন্যই পরে আবার উইল করা হয়, যেখানে অবনীলের 20 বছর হওয়ার আগে পর্যন্ত সমস্ত সম্পত্তি প্রাণধর বাবুর। এর মধ্যে অবনীলের কিছু হয়ে গেলে তিনিই মালিক। আর এর থেকেই তো পরিষ্কার হয়ে যায় যে নীলমণিকে মাঝখানে থামিয়ে দেয় ব্যোমকেশ। না, এখানে আসল কালপ্রিট অন্য কেউ, আর বাকিটা তার কাছ থেকেই শুনবো। কিন্তু আসল কালপ্রিট তো এই ঘরে নেই। ব্যোমকেশ ঘরের চারিদিকে তাকিয়ে বলে ওঠে, আর তখনই বাইরে গাড়ি স্টার্ট হওয়ার শব্দ শোনা যায়। ব্যোমকেশ দৌড়ে বেরিয়ে আসে, সাথে বাকিরাও। দাঁড়ান, যাবেন না, গুলি ছুটতে বাধ্য হবো, দাঁড়ান বলছি। অতুলবাবু
চিৎকার করে ওঠেন, কিন্তু সেই কালো হ্যাট পরা ব্যক্তি গাড়ি থামায় না। অতুলবাবু গাড়ির চাকা লক্ষ্য করে গুলি ছোড়ে। এবারে সে গাড়ি থেকে নেমে দৌড়তে থাকে, কিন্তু অতুলবাবু গিয়ে টুপি সরাতেই চুল খুলে বেরিয়ে আসে, আর সেও সামনে হোঁচট খেয়ে পড়ে যায়। শিখা! প্রাণধরবাবু অস্ফুট স্বরে বলেন। শিখাকে ঘরে নিয়ে আসা হয়। সে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, অবনীর বাড়িতে টেলিফোন করেছিল। হ্যাঁ, আমি টেলিফোন রিসিভ করি। তখন ও আমাকে জানায় যে ও হাতের থেকে উঠে এসেছে, ওকে বাঁচাতে হবে। কারণ ওর ধারণা ছিল যে পুরনো উইলের কারণে নীলমণি আন্টি হয়তো ওকে মেরে ফেলবে। কিন্তু কিন্তু তারপরেই আমি নতুন উইলের কথা জানতে চাইলে অবনীল বলে যে নতুন উইলে আমার আর অবনীলের নাম আছে। অবনীলের অবর্তমানে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার হবে। মৃত্যুর আগে বড়দা ছোটদাকে আর নীলমণি আন্টিকে বিশ্বাস করতে পারেনি। তারপর এটা শোনার পর আমি অবনীলের কাছে যাই আর ওকে গাড়িতে বসিয়ে হাতের কাছে নিয়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে দিই। রাজা বাহাদুরকে আমি ভালোবাসি আর ওর ইচ্ছে কোটিপতি হওয়ার। সেজন্য সে লালকোঠি কিনতে চেয়েছিল, কিন্তু লালকোঠির মালিক অলোক চন্দ্র সেন বিক্রি করতে রাজি হননি। শেষে একদিন রাজা বাহাদুরের সঙ্গে ঝামেলা হলে গোলাগুলি চলে, আর তাতেই তিনি মারা যান। এরপর তার ছেলে নিহার রঞ্জনকে বললেও রাজি হয় না। শেষে তাকে আটকে রাখা হয় ওই বাংলোর ভেতরে। রাজা বাহাদুর ওই লালকোঠি কিনতে চেয়েছিল, কিন্তু নিহার রঞ্জন রাজি ছিল না কিছুতেই। এখন নিহারঞ্জন কোথায়? ব্যোমকেশ জিজ্ঞেস করে। সেটা রাজা বাহাদুরই বলতে পারবে। শিখা কাঁদতে কাঁদতে বলে, আমি রাজা বাহাদুরকে তার ব্যবসায় সহযোগিতা করতে চেয়েছিলাম, আর আমি তাকে ভালোবাসি। সেজন্যই তার সমস্ত কাজে আমি সমর্থন করেছি। অবনীল শেষে শেষে সম্পত্তির জন্য অবনীলকে মেরে ফেললে শিখা। নীলমণি কাঁদতে কাঁদতে বলে, সম্পত্তি হাতানোর উদ্দেশ্য অনেক আগেই ছিল। তাই ছোটদার অবর্তমানে নীলমণি আন্টি আর বড়দার বিষয়ে বিভিন্ন কথা বলে নতুন উইলের কথা বলেছিলাম। নতুন উইল হলেও তাতে কি লেখা ছিল আমি জানতাম না। সেটা জানার অনেক চেষ্টা করলেও জানতে পারিনি। সেদিন অবনীলের মুখে শোনার পর মনে হয়েছিল আমার পরিশ্রম সার্থক হয়েছে। আর আর বড়দার সমস্ত সম্পত্তি আমার হয়ে গেলে রাজা বাহাদুরের স্বপ্ন পূরণ হতেও আর বাধা থাকবে না, আর ছোটদা না থাকলে প্রতিযোগী হতেও থাকবে না। আর এতদিন যারা নিখোঁজ হয়েছে তারা কোথায়? ব্যোমকেশ জিজ্ঞেস করে। তাদের মধ্যে 7 জনকে এই বাংলোতেই রাখা হয়েছিল, তাদের দিয়েই কাজ করানো হতো। আর বাকি 3 জনকে অন্য কোথাও নিয়ে গেছে রাজা বাহাদুর। আর যারা মারা গেছে তাদের কিভাবে খুন করা হয়েছে? তারা কোনো মতেই কাজ করতে চাইছিল না, অনেকবার পালানোর চেষ্টা করেছে। আর তাই একদিন রাতের অন্ধকারে ওদের ছেড়ে দিয়ে ভূতের ভয় দেখাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আর আজ সকালে একজন পুলিশের পিঠে আঁচড় তুমিই দিয়েছিলে। হ্যাঁ, টিনের নখ দিয়ে। আমার আত্মরক্ষার জন্য আমি এটা ব্যবহার করি। শিখা কথাগুলো বলা শেষ করতেই ব্যোমকেশ বলে, কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমি রাজা বাহাদুরের সাথে? শিখা কথা বলতেই শিখার ঘরের পেন্ডুলাম ঘড়িটায় ঢং ঢং শব্দে 6টা বেজে ওঠে। উত্তর দিয়ে দিয়েছে আপনার বহুমূল্যবান ঘড়ি। তাহলে আমরা আসি, নমস্কার। ব্যোমকেশ সহাস্যে বলে ওঠে। সমস্ত ঘটনা বলার পর আমি আর ব্যোমকেশ কোয়ার্টারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করি, ইথি যে প্রিয়দর্শিনী মুখার্জি, তুমি কি করে বুঝলে? সে তো অনেক কারণ। যখন ওর বাড়িতে গেলাম তখনও যখন নমস্কার জানালো, হাতে দোয়াতের কালি লেগেছিল অনেকটা। তারপর তার ঘরের টেবিলে দূর থেকেই পোস্ট অফিসের স্টাম্প দেখা যাচ্ছিল। মনে হলো লেখালেখি করে। তারপর ঘরে ফিরিয়ে তোমার বাংলো রহস্য পর্ব 2 পড়েই বিষয়টা আরো পরিষ্কার হলো। বাংলোর যা কিছু বর্ণনা, বাড়ির বর্ণনা, চরিত্রের বর্ণনা সব হুবহু মিলে যাচ্ছে। তারপর পোস্ট অফিসে খোঁজ নিয়ে জানতে পারলাম যে প্রিয়দর্শিনী মুখার্জি নামে প্রতি মাসে কলকাতার পাণ্ডুলিপি পাঠানো হয় প্রাণধরবাবুর বাড়ি থেকেই। ব্যাস, পরিষ্কার। আর তাছাড়া প্রথম দিন বাংলোয় যার শাল পেলাম
সেটা তো তিথিরই ছিল। হ্যাঁ, আর আজ সকাল সকাল বাংলোয় যাবার কারণ? আমি বললাম, আসলে দুদিন ধরেই খেয়াল করছিলাম যে রাজু আর ওই ছেলেটা আমাদের সব জায়গায় খেয়াল করছে। এবারে আমিও বুদ্ধি করে ওদের পেছনে লোক লাগালাম, অতুলবাবুকে। খবর পেলাম ওরা রাজবাহাদুরের লোক, আর আজ সকালে বাংলোর দিকে যাচ্ছে। ব্যাস, ততক্ষণে কোয়ার্টারে পৌঁছে গেছি। এবারে রাতে শান্তির ঘুম হবে।